ডকুমেন্টে লেখালেখি করি, ঠিক আছে? আমি কিছু র্যান্ডম লেখা নিচ্ছি। আমার র্যান্ডম লেখাটা চলে আসছে, অনেক পেজের লেখা চলে আসছে। এই লেখাটাকে আমার সম্পূর্ণটাকে জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই মানে আমাদের এখন কোন লেআউটে আছে, কোন অ্যালাইনমেন্টে? লেফট অ্যালাইনমেন্টে, নাকি? লেফট অ্যালাইনমেন্টে আছে। এই যে চিহ্নের মাধ্যমে বুঝতে পারছি ডিফল্ট ভাবে আমাদের লেফট অ্যালাইনমেন্টে থাকে। আমরা যদি জাস্টিফাই করি তাহলে কন্ট্রোল এ ক্লিক করলে সব সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল জে ক্লিক করে দিব, জাস্টিফাই হয়ে যাবে। কন্ট্রোল এ, কন্ট্রোল জে, আমাদের জাস্টিফাই হয়ে গেছে। এখন আমরা হেডার সেকশনটাকে দেখি। এখানে সব মিলিয়ে অনেকগুলো পেজ হয়েছে, এখন পর্যন্ত কাউন্ট করতে পারেনি। কাউন্ট করতে একটু সময় লাগে। এখানে পেজ 1 দেখাচ্ছে, কিন্তু এখানে অনেকগুলো পেজ আছে, একটু সময় লাগে কাউন্ট করতে। দেখা যাচ্ছে এখন কয়টা, 28টা পেজ আছে এখানে। পেজ 1/28। আমরা বর্তমানে 1 নাম্বার পেজে আছি। আমরা যদি এই পেজটাই থাকি, এখন বর্তমানে কত নাম্বার পেজে আছি? 3 নাম্বার পেজে আছি। এখানে পেজ 3/28 লেখা দেখাচ্ছে। টোটাল কয়টি ওয়ার্ড সেটাও দেখাচ্ছে। তো এখানে টোটাল 28টা পেজ আছে। এখন আমাদের প্রত্যেকটা পেজে হয়তো ভিন্ন ভিন্ন লেখা থাকতে পারে বা একই লেখা থাকতে পারে। টোটাল 28টা পেজ আছে, এটাই তো এখানে ক্লিয়ার। তো আমরা এবার ইনসার্ট ট্যাবে যাই। ইনসার্ট ট্যাব থেকে এই প্রথমটা সিলেক্ট করে, প্রথম অক্ষরটা সিলেক্ট করি, ড্রপ ক্যাপটাই করি। এই ড্রপ ক্যাপটা ক্লিক করলে ড্রপ ক্যাপটা এভাবে হয়ে যাচ্ছে। মানে প্রথম অক্ষর বড় হাত 3 লাইনের সমান, এটা হচ্ছে ড্রপ ক্যাপের কাজ। আমাদের এটা আপাতত প্রয়োজন নয়, আমরা নান করে রাখি, মানে কিছুই না। আমরা চাইলে অন্য কোনো ওয়ার্ডকে ড্রপ ক্যাপ করতে পারি, সেটা যেটা সিলেক্ট করব সেইটাই ড্রপ ক্যাপ হবে। লাইনের প্রথম অক্ষর মাঝখান থেকে একটা হওয়ার কথা না, দেখি হয় কিনা। তারপরেও মাঝখান থেকে হচ্ছে না, হচ্ছে ওই প্রথম লাইনটা। মানে এটা হচ্ছে প্রথম লাইনের জন্য। এই সম্পূর্ণ এটা একটা প্যারা, তাই না? একটা প্যারাগ্রাফ, এই একটা প্যারাগ্রাফের প্রথমটা হবে। আমরা যদি এখানে সিলেক্ট করেও ড্রপ ক্যাপটা করি, প্রথমটা হচ্ছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করতে পারি। এই প্যারার যদি প্রথমটা করতে চাই, যেখানেই থাকি প্রথমটা হচ্ছে। তো এটা প্রথম ওয়ার্ডের জন্য ড্রপ ক্যাপটা ক্লিয়ার। প্রশ্ন আসতে পারে ড্রপ ক্যাপ কি, ড্রপ ক্যাপ কি কাজে ব্যবহার হয়। এখন কি কাজে ব্যবহার করা হয় কি, এটা আমরা কিন্তু মাত্র পড়েছি সম্পূর্ণ, তাই না? এখান থেকে পড়ছে কিনা? আচ্ছা, ওকে। এবার আমরা হেডার ফুডার পার্টটা আগে দেখি, এরপর শেপের বিভিন্ন পার্ট দেখব। আমরা একটু দেখি এই জায়গাটায় কয়টা মেনু আছে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা আমার ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে কম বেশি থাকতে পারে। তো এখানে 13টা আছে, তাই তো? আমরা হেডার ফুটার পার্টে একটু দেখি। আমরা হেডারে ক্লিক করলাম, যে কোনো একটা হেডার দিব। এই ডিজাইনটা আমি প্রত্যেক পেজের শুরুতে রাখতে চাচ্ছি। প্রত্যেক পেজের এই পেজে দিলেই প্রত্যেক পেজে চলে যাবে। হেডার বলা আছে না, যে হেডার হচ্ছে এমন একটা অংশ যেটা আমাদের ডকুমেন্টের প্রত্যেক পেজে দেওয়ার প্রয়োজন হলে আমরা হেডারটাকে সংযোজন করি। তো আমি এই ডিজাইনটাই দিতে যাচ্ছি। দিয়ে এখন বর্তমানে হেডার পার্টে আমি আছি। আমি কিন্তু নিচে লেখালেখি এখন ক্লিক করতে পারতেছি না, একটু উজ্জ্বল হয়ে আছে, তাই না? আর উপরের এই পার্টে আছি, এই মুহূর্তে আছি হেডার পার্টে। আমরা এবার একটু দেখি এখানে কয়টা মেনু আছে। এই মেনুটা যুক্ত হয়েছে কিনা একটু বলেন সবাই। এই মেনুটা কি আগে ছিল? এই মেনুটা এখন যুক্ত হয়েছে, যেটার নামই হচ্ছে হেডার অ্যান্ড ফুটার। তো হেডার অ্যান্ড ফুটার যুক্ত হয়েছে। আমরা হয়তোবা অন্যান্য প্রত্যেকটা ট্যাব সম্পর্কে জানি, প্রত্যেকটা ট্যাবে কি কি আছে আমরা দেখেছি। হেডার অ্যান্ড ফুটারে কি আছে আমরা দেখেছি। তো তার মানে এটা আমাদের কাছে এই মুহূর্তে নতুন। তো এই নতুনটার ভিতরে কি কি আছে এইগুলো নিয়ে একটু দেখি।
হেডার নিয়ে একটা অপশন আছে জাস্ট হেডার, এরপর আছে ফুটার, এরপর আছে পেজ নাম্বার, এরপর আছে ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইমটাকে আমরা অ্যাড করতে পারি। এরপর আছে ডকুমেন্ট ইনফো, ডকুমেন্ট ইনফো বলতে ডকুমেন্টের সম্পর্কিত ইনফরমেশন। এরপর হচ্ছে কুইক পার্টস, এরপরে পিকচার, অনলাইন পিকচার। হেডারে থাকলে গো টু ফুটার লেখাটাকে উজ্জ্বল দেখাবে, ওই ক্লিয়ার দেখাবে, আর ফুটারে থাকলে গো টু হেডারটাকে ক্লিয়ার দেখাবে, বাকিটা উজ্জ্বল দেখাবে। এই হচ্ছে নেক্সট, প্রিভিয়াস, এবং আর একটা অপশন আছে লিঙ্ক টু প্রিভিয়াস, যেটা এখন বর্তমানে উজ্জ্বল অবস্থায় আছে। এরপরে আছে ডিফারেন্ট ফার্স্ট পেজ, ডিফারেন্ট ওড অ্যান্ড ইভেন্ট পেজ, শো ডকুমেন্ট টেক্স। ডিফারেন্ট ফার্স্ট পেজ মানে কি কি আছে আমরা দেখে যাই। হেডার টপ, হেডারের কতটুকু জায়গা নিচ্ছে সেটা আছে, 0.5 ইঞ্চি পরিমাণ জায়গা নিচ্ছে। ফুটারের ক্ষেত্রেও 0.5 ইঞ্চি। ইনসার অ্যালাইনমেন্টে আরও কখনো ট্যাব অ্যাড করার জন্য, এবং সব শেষে আছে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার। তো আমরা ক্লোজ ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে, তাই তো? এটা স্বাভাবিক ব্যাপার। এখন আমরা আবার হেডারে কিভাবে যাব? হেডার তো আমরা ক্লোজ করে ফেলছি, এখন আমরা তো ক্লোজে আবার যেতে হবে না এখানে। আবার যদি আমরা ওই একইভাবে ইনসার্ট মেনুর হেডারে গিয়ে এডিট হেডারে ক্লিক করি, এখানে আবার চলে আসছে। আমরা যদি হেডারটাকে ডিলিট করে দিই এই মুহূর্তে, ক্লোজ করে দিলাম, আমাদের কিন্তু কোনো পেজে হেডারটা নাই। আবার একটু যাই, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, এডিট। এখানে এবার কিন্তু কোনো কিছু লেখা হয় না, এবার আমার মতো করে কোনো কিছু লেখা লেখি। যেমন প্রতিষ্ঠানের আমি নাম লিখি, প্রতিষ্ঠানের নাম লিখে এটাকে আমি একটু বড় করলাম, মোটা করলাম, বোল্ড করলাম। এবার আমি হেডার অ্যান্ড ফুটার পার্টে এসে ক্লোজ করলাম। এই আফতাব টেকনিক্যাল স্কুল এই ইনস্টিটিউট, এটা প্রথম লাইন, প্রথম পেজে দেখা যাচ্ছে, দ্বিতীয় পেজেও দেখা যাচ্ছে, তৃতীয় পেজেও দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে একটু ঘোলা টাইপের, তাই না? কিন্তু ঘোলা টাইপের দেখা গেলেও প্রিন্ট করলে এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা প্রিন্ট করার একটা কমান্ড আছে আমাদের, যেটা হচ্ছে কন্ট্রোল পি, অথবা এই ফাইল মেনু ক্লিক করে এখান থেকে প্রিন্ট, প্রিন্ট ক্লিক করলাম। এবার আমরা দেখি প্রিন্ট করতে গেলে এটা কি ক্লিয়ার? এটা এবার ক্লিয়ার দেখাচ্ছে। প্রিন্ট করতে গেলে আমাদের এভাবে প্রিন্ট হবে, প্রিন্টের প্রিভিউটা এভাবে দেখাচ্ছে। এরপর প্রিন্টিং এর অনেক সেটিংস আছে, এই সেটিংসগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। এই সেটিংসটা হচ্ছে প্রিন্টারের জন্য সেটিংস, ঠিক আছে? তো এই মুহূর্তে আমাদের প্রিন্টিং এভাবে দেখাচ্ছে। আমরা একটু ব্যাক করি। তো আমাদের লেখাটা একটু ঘোলাটে দেখালেও আমাদের প্রিন্ট কিন্তু ক্লিয়ার হবে, ঘোলাটেই দেখাবে। এই মুহূর্তে আমরা এটাকে কোনো এডিট করতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না। এই আফতাব টেকনিক্যাল ইনস্টিটিউট, এই লেখাটা যদি একটু চেঞ্জ করতে চাই, যেমন কমা দিয়ে আমি কুতুবপুর লেখাটা লিখতে চাচ্ছি, তাহলে আমার যেতে হবে কোথায়? ইনসার্ট মেনুতে গিয়ে হেডারে গিয়ে এডিট হেডার, এরপরে এই লেখার শেষে এসে কুতুবপুর লিখে দিলাম, এরপর ক্লোজ করে দিলাম। আমাদের এটা তো গেল মাউসের মাধ্যমে এভাবে চলে গেলাম এখানে দেখে দেখে। তো এবার আসলো একটু সহজ পদ্ধতি, আমরা একটু সহজ পদ্ধতিতে হেডারে বা ফুটারে যেতে পারি। আমি এই মুহূর্তে হেডারে আছি, আমি হেডারে লিখতে পারতেছি না, আমার লেখা দেখাচ্ছে এখানে, কার্সর দেখাচ্ছে এখানে। আমাদের এই কার্সর যেটা এই যে একটু ওঠানামা করে, মানে একটু উজ্জ্বল হয় আবার নিভে যায়, মানে দেখা যায় আবার নিভে যায়, এই যে কার্সরটা যেখানে থাকবে লেখালেখি সেখানে হবে। তো এই মুহূর্তে আমার হেডারে কিচ্ছু করতে পারতেছি না নাকি? হেডারে যদি আমি ডাবল ক্লিক করি, আমার হেডারটা কিন্তু অন হচ্ছে, আমার এই উপরে হেডার অ্যান্ড ফুটার অন হচ্ছে, বোঝা যাচ্ছে? আবার ক্লোজ করে দিলে ক্লোজ হয়ে যাচ্ছে। ডাবল ক্লিক করছি, ওপেন হয়ে গেছে। ক্লোজ না করে এখানে ডাবল ক্লিক করলাম, তাতেও ক্লোজ হয়ে গেছে। তো আমরা হেডার অ্যান্ড ফুটার ডাবল ক্লিক করেও ওপেন করতে পারি। হেডার তো করলাম, ফুটারে একটু যাই, ফুটারের পার্ট তো এইখানটায়, এইটুকু ফুটার, তাই না? এইখানের নিচের 1 ইঞ্চি পরিমাণ জায়গা, এইখানে ডাবল ক্লিক করি, ফুটার অন হচ্ছে। উপরে ডাবল ক্লিক করলাম, ফুটার ক্লোজ হলো। তো আমরা হেডার ফুটারের দুইটা পদ্ধতিতে ওপেন করতে পারলাম। একটা হচ্ছে ইনসার্টে গিয়ে ফুটারের যদি এডিট করি, ফুটারে আমাকে নিয়ে আসছে, ফুটারে নিয়ে আসছে কোন পেজের? ফুটারে প্রথম পেজের।
আমরা যদি নেক্সট ক্লিক করি তাহলে তারপরের পেজের ফুটার আসছে, নেক্সট ক্লিক করলে তারপরের পেজের। আমরা কিন্তু এই মুহূর্তে হয়তো বুঝতে পারতেছি না, আমাদের এই মুহূর্তে কোনো কিছু লেখিনি, এই কারণে এভাবে দেখাচ্ছে। আচ্ছা, এখন আবার একটু হেডারে যাই। হেডার ডাবল ক্লিক করে ওপেন করলাম, গো টু ফুটার ক্লিক করলে ফুটার দেখাচ্ছে, গো টু হেডার ক্লিক করলে হেডার দেখাচ্ছে। এই দুইটার কাজই হচ্ছে একটা ফুটারে যাওয়া আবার হেডারে চলে আসা, এটুকুই। তো আমরা হেডার পার্টটা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা ফুটার পার্ট যাই, গো টু ফুটার। ফুটার পার্টে আমি প্রতিষ্ঠানের ঠিকানা সহ ফুল ডিটেলসটা লিখতে যাচ্ছি। কুতুবপুর বাজার, সারিয়াকান্দি, বগুড়া। বগুড়া কি 5831, রাজশাহী। আমি ফুল একটা অ্যাড্রেস লিখে দিলাম। প্রত্যেকটা পেজের এত কথা কিসের? আরে কি সমস্যা? স্যার আপনি থাকতে এত কথা হয় কেমনে পিছন থেকে? স্টুডেন্টদের তো দোষ দিব না, আমি আপনাকে দোষ দিব। আপনি থাকতে এত কথা হয় কেন? আচ্ছা, আমরা হেডার এবং ফুটার পার্ট বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, হেডার পার্টটায় আমরা একটু যাই, আবার সব ডিলিট করে দেই। ক্লোজ ক্লিক করলাম, হেডার ডিলিট হয়ে গেছে। পরের পেজ থেকেও হেডার ডিলিট হয়ে গেছে, তারপরের পেজ থেকেও হেডার ডিলিট হয়ে গেছে। হেডার কিন্তু নাই। আবার হেডারে কোনো কিছু অ্যাড করব, যা মন চায়। এখানে হেডারটা অ্যাড হয়েছে, সব পেজের হেডারই ওই একই, এইখানে হেডার অ্যাড হয়েছে, হেডার সব জায়গা একই হচ্ছে। এখন এইখানে হেডার হিসেবে আমি কোনো লেখা অ্যাড না করে অন্য কিছু অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে? হতে পারে না? যেমন এই পিকচার ক্লিক করলাম, পিকচার ক্লিক করে হেডারের জন্য রেডি করা কিছু পিকচার যদি থাকে, যেমন আমার থাকার সম্ভাবনা আছে, একটা পিকচার আছে যা হেডারের জন্য রাখা, এটাকে আমি হেডারে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? এরপরে হেডার অ্যান্ড ফুটারটাকে ক্লোজ করলাম। তো এই লেখাটা এখানে থাকবে, পাশাপাশি এখানে আছে, প্রত্যেকটা পেজে এই লেখাটা আছে। তো কোম্পানির যদি একটা প্যাড হয়, যে প্যাডটা প্রত্যেকটা পেজ একই হয় না, সেম থাকে তো, তাই না? তো ধরে নেই এটা একটা কোম্পানির প্যাডের প্রথম অংশ হেডার হিসেবে আছে। দেখা যায় হেডার হিসেবে এখানে দিলাম, প্রত্যেকটা পেজে, এই 28টা পেজের প্রত্যেকটা পেজে এটা চলে আসছে, তাই না? এখানে আমরা পিকচার দিতে পারতেছি। পিকচার যদি না দিয়ে আমরা রিলেট করে দিলাম, কোনো একটা শেপ ইনসার্ট করব। এই হেডার ফুটার পার্টে আসি, এইখান থেকে শেপে যাব, শেপে গিয়ে একটু ভিন্ন টাইপের শেপ দিব, যে শেপটা হয়তো একটু দেখতে সুন্দর মনে হতে পারে, এরকম দিলাম। এবং শেপের ভিতরে কিছু লেখাও লিখে দিতে পারবো। শেপের ভিতরে যদি কিছু লিখতে চাই, যেমন কুতুবপুর হাই স্কুল লিখে দিলাম। লেখাটাকে এই হোম মেনুতে এসে বড় করলাম, বোল্ড করলাম, কালার যদি পরিবর্তন লাগে পরিবর্তন করব, না লাগলে এভাবে। প্রত্যেকটা পেজে কি এটা চলে আসছে? আমরা এখানে নর্মাল লেখালেখিতে যেভাবে যা অ্যাড করতে পারি এখানেও সবই অ্যাড করতে পারবো। তবে এই যেটুকু দেখা যাচ্ছে হেডার পার্ট হিসাবে, এই অংশটুকু আমরা চাইবো এই অংশটুকুর মধ্যে রাখতে, তাহলে কি দেখতে সুন্দর হবে। আমরা চাইলে অনেক বড় অংশ জুড়েও রাখতে পারি, যেমন এই হেডার ক্লিক করলাম, পিকচারে ক্লিক করলাম, এবার আমি ওই পিকচারটা না দিয়ে অন্য কোনো পিকচার দিব, যেমন ধরেন এই বড় একটা পিকচার দিয়ে দিলাম এবং দিয়ে ক্লোজ করে দিলাম। আমার হেডারটা কিন্তু কতখানি জায়গা দখল করছে? আমার হেডার জায়গা দখল করার কথা কতটুকু? এই এই 1 ইঞ্চি পরিমাণ জায়গা। তো আমি যদি এই নিচে জায়গাটা রাখি,
তাহলে কি আমার দেখতে ডকুমেন্টসটা প্রত্যেকটা পেজ থেকে খারাপ হয়ে যাচ্ছে না? তো যে কারণে হেডারটা আমার প্রয়োজন অনুযায়ী যতটুকু রাখা দরকার, যদি এটা ছোট পেজ হইতো তাহলে এইভাবে রাখতে পারতাম, তাই তো? এভাবে রাখতে পারতাম, কিন্তু এভাবে রাখলে তো পেজ আবার নষ্ট হয়ে যাচ্ছে, মানে ডকুমেন্ট এইটা বোঝা যাচ্ছে যে এটা কিসের ছবি। তো যে কারণে আমরা আমাদের ছবিটাকে আমরা যেটা চাই সেটা স্ট্যান্ডার্ড মাপে রাখার চেষ্টা করব। আচ্ছা, এখন হেডার পার্টের এই যে হেডার ক্লিক করলে কয়েকটা টেমপ্লেট দেখা যায়, যেমন এটা ক্লিক করলে এই টেমপ্লেটটা চলে আসছে। আমি একটু ডিলিট করি, এটা দরকার নাই, আবার একটু আরেকটা দেখাই। অন্য কোনো কিছু ক্লিক করলে অন্য কোনো কিছু চলে আসছে। যদি কোনো কিছু ক্লিক না করি এখানে কিন্তু আমরা লিখেও দিতে পারি, তাই তো? তো হেডারে আমরা যে কোনো কিছু লিখে দিতে পারবো। হেডারে চাইলে পেজ নাম্বারটাও অ্যাড করতে পারবো। এই পেজ নাম্বারে ক্লিক করে এখান থেকে টপ অফ পেজ, বটম অফ পেজ, এরকম কয়েকটা অপশন আছে, আমরা ওই অপশনগুলো একটু পরে দেখতেছি। হেডারটা আগে ক্লিয়ার করি। তো হেডারের এই হচ্ছে বিভিন্ন টেমপ্লেট, এই হচ্ছে রিমুভ হেডার, আর এই হচ্ছে এডিট হেডার। এডিট হেডারে গিয়ে আমরা আমাদের মতো করে এডিট করতে পারতেছি। এই যে আমরা মাত্র পিকচার অ্যাড করে দেখলাম, শেপ অ্যাড করে দেখলাম, নর্মালি একটা লেখা অ্যাড করে দেখলাম। আর নতুন কিছু অ্যাড করা আছে, আমরা আমাদের যা কিছু অ্যাড করা যায় সবই অ্যাড করে দেখলাম। ডেট অ্যান্ড টাইম যদি ক্লিক করি, ডেট অ্যান্ড টাইমটাকেও অ্যাড করে দিতে পারি। ডেট অ্যান্ড টাইম কিন্তু অ্যাড করে দিছি, তাই তো? অন্য কোনোটাও দিতে পারি। আমি এটা ডিলিট করে ডেট অ্যান্ড টাইমে ক্লিক করে আবার একটা দিলাম, শুধু ডেট টাইমটা দিলাম। টাইম দিলাম, ভালো কথা। তার ডান পাশে লেখা আছে কি আপডেট অটোমেটিক্যালি, তার মানে কি অটোমেটিক আপডেট হবে। এটা সবাই বুঝে যে আপডেট অটোমেটিক্যালি মানেই হচ্ছে অটোমেটিক আপডেট হবে। আমরা এই ডেটটা দিয়ে অটোমেটিক আপডেট দিয়ে ওকে ক্লিক করে রেখে দিলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, যে কারণে এই যে থার্সডে এবং জানুয়ারি 8 তারিখ 2026 দেখাচ্ছে। এই ফাইলটা যদি আগামীকালকে ওপেন করি তাহলে এখানে ফ্রাইডে দেখাবে, অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো এটা হচ্ছে ডেট অ্যান্ড টাইমের এই পার্টটা। আমরা এটা ডিলিট করে দিলাম। ডেট অ্যান্ড টাইমটা বুঝতে পারছেন সবাই? এটা এরকমই। তো এরপরে ডকুমেন্ট ইনফো আমরা কিন্তু একটা একটা করে দেখে দেখে আসতেছি। আমরা হেডারটা দেখলাম, ফুটারের বেলায় ফুটারটা দেখবো, ফুটারের ওই একই, হেডার এবং ফুটার দুটোই একই কাজ। এরপরে পেজ নাম্বারটা একটু পরে দেখতেছি। আমরা ডেট অ্যান্ড টাইমটা দেখলাম। এরপর হচ্ছে ডকুমেন্ট ইনফো। ডকুমেন্ট ইনফোতে গেলে, মানে ডকুমেন্ট ইনফো বলতে ডকুমেন্ট ইনফরমেশন, এটা ক্লিক করলে কি কি দেখা যাচ্ছে? অথর, ফাইল নেম, ফাইল পাথ, ডকুমেন্ট টাইটেল, ডকুমেন্ট প্রপার্টি, আর একটা হচ্ছে ফিল্ড। আমরা প্রত্যেকটা পার্ট সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি। অথর মানে কি? এই ডকুমেন্টটা যে তৈরি করছে তাকেই বলা যায় অথর, ঠিক আছে? ফাইল নেম, ফাইল নেমটা মানে কি? এই ফাইলের যে নেম, এইখানে ফাইল নেমটা টাইটেল বারে দেখা যায়, তার মানে এইটা হচ্ছে ফাইল নেম। ফাইল পাথ, ফাইল পাথটা হচ্ছে এই ফাইলটা কোন লোকেশনে সেভ করা আছে। আমরা কি জানি কোন লোকেশনে আছে? আমাদের এই ফাইলটাকে এই মুহূর্তে সেভ করা আছে কি না একটু বলেন তো কেউ। সেভ করা আছে, কে কে বলছেন? সেভ করা আছে কেন বললেন? আমি কি ফাইলটা সেভ করেছি? যদি সেভ করতামও তাহলে এই জায়গাটায় ওই ফাইলের নামটা থাকতো না। এখানে কি নাম আছে? ডকুমেন্ট 1 ডিফল্ট নেম হিসেবে আছে। ফাইল সেভ করলে ওই ফাইলের নাম হিসেবে এখানে থাকবে। তো যদি এই মুহূর্তে ফাইল নেম নেই, কিন্তু যদি তারপরও ফাইল নেম অ্যাড করতে চাই, এই নামটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে ফাইল পাথ বলতে ফাইলটা যেখানে সেভ করতে চাচ্ছি সেই জায়গাটার লোকেশন। এরপর ডকুমেন্ট টাইটেল, ডকুমেন্ট টাইটেলও এইটাই। এবার ডকুমেন্ট প্রপার্টিতে গেলে আরও অনেক অপশন পাওয়া যাবে, ফিল্ডে গেলেও অনেক অপশন পাওয়া যাবে, যেগুলো এখানে অ্যাড করতে পারবো আমরা। মানে ডকুমেন্টের যত প্রকার ইনফরমেশন আছে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। যেমন ডকুমেন্ট টাইটেল ক্লিক করলে, আচ্ছা ডকুমেন্ট টাইটেলটা হচ্ছে আমরা নিজের মতো করে কাস্টমাইজ করে টাইটেল দিতে পারবো, এই কারণে টাইটেলটা আসছে, ঠিক আছে? এরপর এটা ডিলিট করি। এরপরে আসছে
ফাইল পাথ হিসাবে এখানে কোথাও যাচ্ছে না, এই কারণে ওই একই নাম দেখাচ্ছে, কারণ এটা ফাইল সেভ করা না। ডকুমেন্ট নেম, ফাইল নেম বলতে এটাই আসবে, কারণ এইটাই ফাইল নেম বর্তমানে। অথর বলতে আবার নিজের নাম আসতেছে, কারণ আমি এটার অথর, তাই তো। এরপরে অথর দেখলাম, ফাইল নেম দেখলাম, ফাইল পাথ দেখলাম, ফাইল ডকুমেন্ট টাইটেলটা দেখলাম। এই প্রপার্টিতে গেলে অনেক কিছু অ্যাড করা যায়। অ্যাবজার্ভ, অথর, ক্যাটাগরি, ক্যাটাগরি দিয়ে ক্যাটাগরি লেখা যাবে, আমাদের এগুলো প্রয়োজন হয় না। এরপর ক্যাটাগরি বাদ দিয়ে যদি কমেন্ট লেখার প্রয়োজন হয়, এখানে কমেন্ট লেখা যাবে। কোম্পানি লিখলে কোম্পানি এখানে অ্যাড করা যাবে, যে কোম্পানি নেম। আচ্ছা, এরপরে ফিল্ডে গেলে আরো অনেক কিছু ফিল করা যায়, বিভিন্ন ফর্মুলা দিয়েও ফিল করা যায়। তো এগুলো আমাদের প্রয়োজন হয় না। ক্রিয়েট ডাটা, কম্পেয়ার ডাটা, বিভিন্ন কিছু দিয়ে ফিল করা যায়। তা আমাদের এই মুহূর্তে ফিল করার প্রয়োজন নেই। অ্যাড্রেস বুক দিলে অ্যাড্রেসের বিভিন্ন ইনফরমেশন দিয়ে এখানে ওকে ক্লিক করলে সেই তথ্যটা এখানে চলে আসবে। মানে হেডারে আমরা অ্যাড করার জন্য যা কিছু প্রয়োজন, তো এক্ষেত্রে আমাদের প্রয়োজন হতে পারে ফাইল পাথটা বেশি, ফাইল পাথ অথবা ফাইল নেম, এই দুইটাই বেশি প্রয়োজন হবে। তবে ফাইল পাথটা বেশি প্রয়োজন হবে, কারণ এই ফাইলটা কোন লোকেশনে সেভ করা আছে, সেই লোকেশনে আমি না গিয়ে বুঝতে পারতেছি এটা এখানে সেভ করা আছে। যেমন আমার সেভ করা কোন ডকুমেন্টে একটু গিয়ে দেখি, এটা তো সেভ করা না এই মুহূর্তে, তাই তো। আমার সেভ করার যে ডকুমেন্টগুলো আছে আমি একটু সেখানে যাব। ক্লাস রেকর্ড, অনলাইন ক্লাস, ক্লাস 2, এই হচ্ছে আমাদের একটা ডকুমেন্টস, ঠিক আছে। এটা হচ্ছে কভার পেজটা অ্যাড করা ছিল, যে কারণে কভার পেজটা এখানে দেখাচ্ছে, তাই তো। তো আমরা কভার পেজটা আপাতত রিমুভ করি। আমাদের এই হচ্ছে বই। কি সমস্যা, নাড়া লাগছে নাকি? আচ্ছা, এই আমাদের বই, উপরে পেজ নাম্বার অ্যাড করা আছে, যদিও আমরা পেজ নাম্বারটা ওই মুহূর্তে রিমুভ করি। এই জায়গাটায় আমি ডকুমেন্ট ইনফো ক্লিক করে ফাইল পাথ ক্লিক করলাম। আমার এখানে দেখাচ্ছে কি, ডি ড্রাইভে ক্লাস রেকর্ড নামের একটা ফোল্ডার, ক্লাস রেকর্ডের ভিতরে অনলাইন ক্লাস নামের একটা ফোল্ডার, সেখানে হচ্ছে ক্লাস 2 নামের একটা ডকুমেন্ট ফাইল, সেটাই হচ্ছে এই ফাইল, তাই তো। এটা কি এখন আমি প্রত্যেক পেজে দেখতে পাচ্ছি লোকেশনটা, তাই তো। বাস্তবে লোকেশনটা ওইটা কিনা আমরা একটু গিয়ে দেখি। ক্লাস 2 নামের ফাইল এটা, আমরা বাস্তবে একটু যাই ওখানে। দিস ডিভাইসে গেলাম, ডি ড্রাইভে বলছে, এই হচ্ছে ডি ড্রাইভে ক্লাস রেকর্ড, এই হচ্ছে ক্লাস রেকর্ড, ক্লাস রেকর্ডের প্রতি অনলাইন ক্লাস, এই ক্লাস অনলাইন ক্লাস, এই হচ্ছে ক্লাস 2, এই হচ্ছে আমাদের সেই ফাইল। বুঝতে পারছেন ফাইল পাথ কি? আচ্ছা, ফাইল পাথ আমাদের অ্যাড করার প্রয়োজন হবে, আমি ডিলিট করে দিলাম। ফাইল নেম যদি অ্যাড করি, ফাইল নেম অ্যাড হয়েছে। ফাইল নেম কোনটা? ওই যে ক্লাস 2 ডক্স, ওইটা হচ্ছে ফাইল নেম। এরপরে অথর ক্লিক করলে আমার নামই আসবে। আমরা বুঝতে পারছি ফাইল পাথের এই ডকুমেন্ট ইনফোর এই পার্টটা, বুঝছে কি না? আচ্ছা, কুইক পার্টসের আন্ডারে অটো টেক্সট, ডকুমেন্ট প্রপার্টি, ফিল্ড, এগুলো আসবে, এগুলো তেমন প্রয়োজন নাই। পিকচার আমরা অন করা মানে নেয়া দেখাচ্ছে, অলরেডি দেখছি এটা, তাই না? অনলাইন পিকচারটাও সেম একই কাজ করবে। অনলাইন পিকচারটা অনলাইন থেকে নেওয়া হবে, এই আর কিচ্ছু না। অনলাইন পিকচার ক্লিক করলাম, এখান থেকেই যে কোনো একটা পিকচার। কি পিকচার নেব? খাওয়া আপেল নেব না ভালো আপেল নেব? সবার একটু খাওয়া আপেলের প্রতি আকৃষ্ট না? চলে আসছে অনলাইন পিকচার, এটা ঠিক আছে। আমাদের এই মুহূর্তে দরকার নাই, আমরা ক্লোজ করে দিলাম। যে জায়গাটায় ছিলাম সেটাই চলে যাই। আচ্ছা, তো আমরা হেডার ফুটার পার্টের গোটো ফুটারে নেক্সট প্রিভিয়াস এখানে যেতে পারি। এটা হচ্ছে ফুটারে ক্লিক করে ফুটারে চলে আসবে, গোটো হেডার ক্লিক করলে হেডারে চলে আসবে, এটুকুই। ডিফারেন্ট ফার্স্ট পেজ মানে হচ্ছে প্রথম পেজের সাথে পরবর্তী পেজগুলো পার্থক্য হবে, এটা টিক দেওয়া থাকলে। এরপর ডিফারেন্ট ওড অ্যান্ড ইভেন্ট পেজ মানে ডিফারেন্ট জোড় এবং বিজোড় সংখ্যা।
জোড় সংখ্যায় এক টাইপের, বিজোড় সংখ্যায় আরেক টাইপের করা যাবে। তো আমাদের এই দুইটা দরকার নাই, এই দুইটা এভাবেই থাকবে। শো ডকুমেন্টস টেক্সট এটা অন থাকবে, এটা যেভাবে আছে এভাবেই থাকবে। এইখানে জায়গা কতটুকু, এই যে আমি যদি জায়গা বাড়াই, জায়গা কিন্তু বেড়ে যাচ্ছে, জায়গা কমালে কমে যাচ্ছে। আমাদের সাধারণত 0.5 এখানে থাকে। তেমনি ফুটারের ক্ষেত্রেও সেম একইভাবে জায়গা বেড়ে যাচ্ছে আর এই কমে যাচ্ছে। তা আমরা এটুকু করতে পারি, তারপর ক্লোজ করতে পারি। আমাদের হেডারের কাজটা আমরা ক্লিয়ার। এবার ফুটার সেম একই পদ্ধতিতে ফুটার ক্লিক করে ফুটার অ্যাড করতে পারবো, সেম একইভাবে ফুটারের জন্য সব কাজ করতে পারবো। তো এবার আমরা পেজ নাম্বারটা একটু দেখি। আমাদের এই ফাইলের কোথাও পেজ নাম্বার অ্যাড করা নাই, হেডারেও অ্যাড করা নেই, ফুটারেও অ্যাড করা নেই। আমাদের এই পেজে টোটাল 28টা পেজ আছে। এবার আমি ইনসার্ট মেনু থেকে এই পেজ নাম্বার এখানে ক্লিক করেও করতে পারি, অথবা হেডার ফুটার ডাবল ক্লিক করে ওপেন করে এই জায়গা থেকেও করতে পারি, একই কাজ। এখানেও যে কয়টা মেনু পাওয়া যায়, আর এই ইনসার্টের মধ্যে থেকে এই জায়গাটা ওই কয়টা পাওয়া যায়। তো এই পেজ নাম্বারটা ক্লিক করলে কি লেখা আসে? টপ অফ পেজ, বটম অফ পেজ, পেজ মার্জিন, কারেন্ট পজিশন, ফরম্যাট পেজ নাম্বার, রিমুভ পেজ নাম্বার। আমরা টপ অফ পেজ মানে আমাদের পেজের শুরুতে, এটা বোঝাচ্ছে এখানে। বটম অফ পেজ মানে পেজের নিচে। পেজ মার্জিন বলতে মার্জিনে চলে যাবে, কারেন্ট পজিশন বলতে আমার বর্তমান পজিশন কত সেটা দেখার জন্য, আর পেজ নাম্বার, ফরম্যাট পেজ নাম্বার। আমরা ফরম্যাট বলতে বিভিন্ন ধরনের ডিজাইনকে বুঝি, তাই না? তো পেজ নাম্বার ফরম্যাট বলতে আমরা পেজ নাম্বারটাকে বিভিন্ন ধরনের ডিজাইন করাকে বুঝি। আর সবশেষে হচ্ছে কি রিমুভ, আমরা যাই করি সেখান থেকে রিমুভ করে দিতে পারবো। তো আমরা এই মুহূর্তে পেজ নাম্বার সাধারণত পেজের নিচের দিকেই থাকে, উপরে কর্নারে কম থাকে। আমরা বটম অফ পেজ ক্লিক করে এইখানে কয়েকটা টেমপ্লেট দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এই হচ্ছে শুধু ওয়ান দেখাচ্ছে, এটা মাঝখানে ওয়ান দেখাচ্ছে, এটা ডান পাশে ওয়ান দেখাচ্ছে, এরপরটা ওয়ান অ্যান্ড পেজ লেখা দেখাচ্ছে। এখানে কয়েকটা ফরম্যাট আছে। তো এখান থেকে কোনোটা যদি আমাদের পছন্দ হয় আমরা সেটা সিলেক্ট করতে পারি। আমাদের নিজেরা যদি নিজেদের মতো করে কাস্টমাইজ করতে চাই সেটা করতে পারবো। তবে যতই কাস্টমাইজ করি দেখা যাবে এখানে আছে এর মধ্যেই হচ্ছে, এর বাইরে কাস্টমাইজ আর করার প্রয়োজন হয় না। তো আমরা এইটাই নিলাম, অথবা এইটাই নিলাম, পেজ নাম্বার কত এটা বোঝার জন্য জাস্ট ক্লিক করলাম, দেখা গেল কি পেজ ওয়ান, এইটুকুই তো পেজ ওয়ান, এইটুকু দেখা গেল না? আমরা ক্লোজ ক্লিক করে দিলাম। আমাদের বটমে পেজ ওয়ান দেখাচ্ছে একটাই, পরের পেজে গিয়ে দেখাচ্ছে পেজ টু, পরের পেজে গিয়ে পেজ থ্রি। এভাবে করে আমাদের 28টা পেজ আছে, সর্বশেষ পেজে পেজ 28 দেখাচ্ছে। অটোমেটিক এগুলোকে কাউন্ট করতেছে। এখানে কি পেজ 28 আমি লিখে দিছি? অটোমেটিক চলে আসছে। আমরা ফুটারে গিয়ে ফুটারে আসলাম, পেজ নাম্বারটাকে ডিলিট করে দিলাম, ক্লোজ ক্লিক করে দিলাম। এবার দেখি প্রত্যেকটা পেজ থেকে পেজ নাম্বার রিমুভ হয়ে গেছে। কারণ আমরা হেডারে যেটা করব প্রত্যেকটা জায়গায় হবে, ফুটারে যেটা করব প্রত্যেকটা জায়গায় একই হবে। আমরা আবার একটু ইনসার্টে গিয়ে পেজ নাম্বারটাকে এবার অ্যাড করব টপে, ওই টেমপ্লেট অ্যাড না করে আরেকটা অ্যাড করব, এটা অ্যাড করতেছি এবং ক্লোজ করে দিচ্ছি। তাহলে কি এটা হবে প্রত্যেকটা জায়গায়। পেজ নাম্বারটা এভাবেই কাজ করবে। এখন কেউ যদি মনে করেন এই যে পেজ লেখাটা, এইখানে পেজ লেখাটার আগে কিছু লিখে দিবেন, যেমন আমার নামই লিখে দিই, আমার নাম লিখে দিয়ে ক্লোজ ক্লিক করে দিলাম। দেখেন এই নাম সহ পেজ যেভাবে দেখাচ্ছে প্রত্যেক পেজ ওটাই দেখাবে। ঠিক আছে, মানে আমরা পেজ নাম্বারটাকেও কাস্টমাইজ করতে পারতেছি। এটা আরো কাস্টমাইজ করতে পারবো এক্সেলের ক্ষেত্রে, ওয়ার্ডের ক্ষেত্রে এইটুকুই। বিভিন্ন লেখা লেখা যাবে, পরেও লেখা যাবে, মাঝখানেও লেখা যাবে। এখন এটাকে আমাদের কালার করার প্রয়োজন হতে পারে না? আমরা কালারও চাইলে করতে পারবো। আমরা কি হেডার ফুটারে থাকলে পারবো? ফরম্যাটিং করা, কালার করা, যা কিছু সব হোম মেনুতে। হোম মেনুতে গিয়ে বোল্ড করলাম, আমরা হাইলাইট করলাম, ফন্ট কালার একটু অন্য ভিন্ন কালার দিলাম। এটা ফন্ট কালারটা এখানে দেখাচ্ছে না।
দেখানোর কথা তো। ফন্ট কালার ভিন্ন দিলাম, আরেকটু বড় করলাম, এরপরে হেডার ফুটারে এসে ক্লোজ করলাম অথবা মাঝখানে ডাবল ক্লিক করলাম। আর প্রত্যেকটা পেজ নাম্বার কি ওভাবে ফরম্যাটিং হয়ে গেল যেভাবে ফরম্যাটিং করছি। চাইলে যতটুকু থাকে তার থেকেও ছোট করে ফেলতে পারবো। কত করতে পারছি, 1-2 পর্যন্ত করা যাবে। তা আমাদের কি এত ছোট দরকার আছে? তা আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারতেছি। এরপরে হেডার ফুটারে পেজ নাম্বারের পরে পেজ নাম্বারটা যেভাবেই করেছি, এখানে আরো কিছু বিষয় থাকতে পারে। যেমন আমার লেখালেখি শুরু হয়েছে প্রথম পেজে, আমি প্রথম পেজে পেজ নাম্বার রাখতে চাচ্ছি না, পরের পেজগুলোতে রাখতে চাচ্ছি, এমন হতে পারে না? তো এমন অবস্থায় ডিফারেন্ট ফার্স্ট পেজটাকে ক্লিক করে দিতে হয়। আমরা একটু দেখি, টপ অফ পেজ দিয়ে আমরা পেজ নাম্বারটাকে অ্যাড করলাম, ক্লোজ করলাম, সব হচ্ছে পেজ নাম্বার এভাবে অ্যাড হয়ে আছে। আমরা এই ডিফারেন্ট ফার্স্ট পেজটা টিক দিয়ে দিলাম, ক্লোজ ক্লিক করে দিলাম। এবার দেখা যায় প্রথম পেজে পেজ নাম্বার নাই, পরের পেজগুলোতে আছে। আমাদের প্রথম পেজ সাধারণত পেজ নাম্বার থাকে না, বইয়ের থাকে। আমরা এই ডিফারেন্ট ফার্স্ট পেজ ক্লিক করে দিলাম, আমাদের প্রথম পেজে নেই, ডিফারেন্ট করে দিল। তো এই জায়গায় আরো অনেক সেটিংস আছে। এখানে আরো অনেক সেটিংস আছে, যেটা হলো এটাই থাকলো, ঠিক দিলাম না, প্রথম পেজে রাখবো ডিফারেন্ট ওড অ্যান্ড ইভেন্ট পেজ, এটা ক্লিক করে দিলাম। এবার দেখেন প্রথম পেজে আছে, দ্বিতীয় পেজে নাই, তৃতীয় পেজে আছে, চতুর্থ পেজে নাই। তো দেখলেন ডিফারেন্ট ওড অ্যান্ড ইভেন্ট পেজ মানে কি? আচ্ছা, আমাদের এই দুইটার দরকার নাই, দুটোই থাকুক আপাতত। এবার শো ডকুমেন্ট টেক্সট বলতে এখানে যদি অন্যান্য কিছু লেখি সেটা শো করবে, আর ঠিক উঠানো থাকলে শো করবে না, এটুকুই। তো আমাদের এই যে পেজ নাম্বার অ্যাড করলাম, এবং আমরা যে কাজটা করলাম, এমন অনেক সময় হতে পারে যে আপনি এমন একটা বইয়ের মতো বা বই তৈরি করতেছেন যেখানে প্রথম 5টা পেজে আপনার পেজ নাম্বার থাকবে, পরের 5টা পেজে টোটাল পেজ নাম্বার থাকবে না, পরের 5টা পেজ বা পরের 2টা পেজে পেজ নাম্বার থাকবে, কিন্তু সেখানে আবার 1 থেকে শুরু হবে, আবার পরের কোনো পেজ নাম্বার থাকবে না। এমনও কাস্টমাইজ করার প্রয়োজন হতে পারে নাকি? অথবা নাও হতে পারে, এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা এরকম ফাইলের কাজ করবেন কিনা। তবে এইসব কাজে যখন প্রয়োজন হয় এরকম করার, তখন আমরা নর্মালি এই ফাইলে কাজটা করতে পারবো না। আমরা এই পেজ নাম্বারটা যখন আলাদা আলাদা করতে চাইবো, তখন আমাদের পেজ নাম্বারের ক্ষেত্রে একটু কাস্টমাইজ করতে হয়। যেমন এই মুহূর্তে এই নাম্বারটা হচ্ছে 1 নাম্বার পেজ দেখাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এখানে 5 নাম্বার থেকেই শুরু হোক। সেক্ষেত্রে এখানে যদি 5 লিখে দেই তাতে হবে না, বা এটা ডিলিট করে 5 যদি লিখে দেই, দেখেন একটু 5 লিখে দিলাম, 5, পরেরটায় 5, তার পরেরটায়ও 5, প্রত্যেকটায় 5। কারণ আমাদের এখানে পেজ নাম্বারের যে বিষয়টা লিঙ্ক করা ছিল এটা নাই। এই 28-এর ক্ষেত্রে ক্লিক করলে দেখাচ্ছে কেমন, 5-এর ক্ষেত্রে দেখাচ্ছে কেমন। আমরা যদি এটা ডিলিট করি, নতুন করে অ্যাড করি, আবার একটু দেখি, এবার ওই একটাকে কেমন দেখাচ্ছে, আর আমি একটা লিখছিলাম সেটাকে কেমন দেখাচ্ছিল, একটু পার্থক্য মনে হচ্ছিল না? একটু জুম করে বড় করে দেখাই। এই 1, এই 28, এই একটাকে দেখাচ্ছে যেভাবে, আমি যদি এই একটাকে ডিলিট করে দেই, এরপরে আমি যে একটা লিখছি এই একটা কি ওইটার মতো হয়েছে? ওই একটার ভিতরে আমাদের এই পেজের প্রত্যেকটা পার্ট লিঙ্ক করা ছিল। তো এমন অবস্থায় চাচ্ছেন আপনি 5 থেকেই এটা করবেন, সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, সেক্ষেত্রে আপনাকে করতে হবে এই পেজ নাম্বারের এখানে ফরম্যাট পেজ নাম্বার ক্লিক করতে হবে। ফরম্যাট পেজ নাম্বার ক্লিক করে স্টার্ট অ্যাট 5 ক্লিক করে ওকে ক্লিক করলাম। এবার 5 থেকে শুরু হচ্ছে, 5 থেকে শুরু হচ্ছে, পরেরটা 6, পরেরটা 7। এবার কি ঠিক আছে? তো 5 থেকে শুরু হলো, আমরা এটা পেলাম কোথা থেকে? ইনসার্ট এই পেজ নাম্বারের এই জায়গায় ফরম্যাট পেজ থেকে। ফরম্যাট পেজ নাম্বার ইনসার্টের এখানেও পাবো, ডাবল ক্লিক করলে এই জায়গাটায়ও পাবো। দুই জায়গাতে একই। তো কন্টিনিউস বলতে বোঝায় শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউয়াসলি চলবে।
আর স্টার্ট অ্যাড বলতে কত থেকে শুরু করব, এখানে 5-এর পরিবর্তে আমরা 2-3 যা মন চায় তাই লিখতে পারি না, অথবা চাইলে 1 লিখতেও পারি। আর কন্টিনিউয়াস থাকলে কন্টিনিউয়াসলি হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝছেন কিনা এটা? এবং পেজ নাম্বারের কিছু ফরম্যাট এখানে আছে। আমরা পেজ নাম্বারের এই ফরম্যাটগুলোর পরিবর্তে এবিসি এগুলোও ব্যবহার করতে পারি। এ হবে, পরেরটা বি হবে। তো আমাদের এদিকে 28 আছে আর এদিকে এ আছে, এটা কি দেখতে ভালো দেখাচ্ছে? আমাদের 1 থাকাটাই বেটার এখানে, তাই না? আচ্ছা, পেজ নাম্বারের আমরা এটুকু বুঝছি কিনা সবাই? পেজ নাম্বার বুঝছি, এর পাশাপাশি হেডার ফুটারে অ্যাড করা বুঝতে পারছি, তাই তো? হেডারে বিভিন্ন কিছু অ্যাড করা, পিকচার অ্যাড করা, ডকুমেন্ট ইনফো অ্যাড করা, ফাইল পাথ অ্যাড করা, এটা আমরা বুঝছি তো। তো এখন এই পেজ নাম্বার এই ডান পাশে অ্যাড করলেন, কিন্তু আপনি চাইলেন যে আমি এটা বাম পাশে নিয়ে যাব, ডান পাশে রাখবো না। তো এটা কোথায় পাবেন? আমরা যখন ইনসার্ট করেছিলাম পেজ নাম্বার, তখন টেমপ্লেট অনুযায়ী দেখতেছি একটা ডানে একটা বায়ে। আমরা ধরেন মিডলটাই অন করলাম, মিডলেই আছে, কিন্তু তার মানে এই না যে আমাদের এটা মিডলেই থাকবে। আমরা এটা ডানেও নিতে পারবো, বায়ে নিতে পারবো। সম্পূর্ণটা সিলেক্ট করে হোম মেনুর আন্ডারে এসে অ্যালাইনমেন্ট থেকে বাঁ পাশ ক্লিক করে দিলাম। আবার যদি ডান পাশ নিতে চাই তাহলে হোম মেনুতে এসে কন্ট্রোল এল ক্লিক করলাম, অথবা এইটুকু সিলেক্ট করে যদি কন্ট্রোল ই ক্লিক করেন সেন্টার, কন্ট্রোল এল ক্লিক করেন লেফট, কন্ট্রোল আর ক্লিক করে রাইট। আর কন্ট্রোল জে এখানে হবে না, কারণ কারণ কি বলতে পারেন? জাস্টিফাই কখন হয় এটা জানেন? শুরুতে না, জাস্টিফাই হয় হচ্ছে একটা লাইন সম্পূর্ণ শেষ হওয়ার পরে। একটা লাইন সম্পূর্ণ না হলে সেখানে জাস্টিফাই হবে কিভাবে? জাস্টিফাই মানে হচ্ছে লাইন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সমান থাকবে। তো লাইন শেষ না করলে সমান কি হওয়ার সম্ভাবনা আছে? এটা তো কমন ব্যাপার না? তো আমরা ডানে বায়ে নিতে পারবো। আচ্ছা, পেজ নাম্বারটা অ্যাড করলাম, এবার একটু ডিলিট করে আবার নতুন করে দেখি। আমরা পেজ নাম্বার অ্যাড করবো, ডকুমেন্ট ফাইল অ্যাড করবো, সব অ্যাড করবো একটা পেজে। আমরা টপে অ্যাড না করে বটমে করতেছি। বটমে আমি পেজ নাম্বার অ্যাড করলাম, পেজ নাম্বার অ্যাড হলো। এই যে কার্সরটা যেখানে আছে আমাদের এইখানে অ্যাড হবে। আমাদের এই ডকুমেন্টের এ লাইনের নিচে একটু সিলেক্ট করলাম, এই পাশে চলে আসলো। আমরা এবার অ্যাড করলাম ফাইল পাথ। ফাইল পাথ আপাতত এটাই আছে। আমরা দুইটা জিনিস অ্যাড করলাম। এখন দুইটা জিনিস হয়তো আমাদের রাইট সাইড থাকতে পারে, দুইটা লেফট থাকতে পারে। আমাদের বলা হলো একটা রাইট সাইড একটা লেফট সাইড। রাইট সাইডে থাকবে পেজ নাম্বারটা, তার মানে পেজ আমাদের রাইটে আছে, এইটা হবে লেফট সাইড। এইটুকু সিলেক্ট করে লেফট সাইড করে দিলাম। আমাদের এই ফাইলটা, এই নামটা ফাইল পাথ সহ সব জায়গায় চলে গেল। আপনাদের এই কাজটা থাকবে 100%, ঠিক আছে, অ্যাসেসমেন্টের সময়। তো আমরা বুঝতে পারছি ফাইল পাথ, ডকুমেন্ট ইনফো এগুলো অ্যাড করা, পেজ নাম্বার অ্যাড করা। আচ্ছা, আমরা কমেন্ট, এটা হচ্ছে বিভিন্ন ধরনের কমেন্ট অ্যাড করতে পারি, এটা তেমন কোনো কিছু প্রয়োজন নেই। কমেন্টটা কখন অ্যাড করি সেটা একটু বলি। আচ্ছা, মনে করেন আপনাদেরকে আপনাদের প্রতিষ্ঠান থেকে, যারা ইউনিভার্সিটিতে পড়েন অথবা যারা পড়বেন, তাদের টিম ওয়ার্ক একটা কাজ দেয়, একটা অ্যাসাইনমেন্ট দেয় 5 জনকে মিলে বা 2 জনকে মিলে। তো আপনি একটা ডকুমেন্টস তৈরি করলেন, ডকুমেন্টস তৈরি করে একদম এক্স্যাক্টলি এটার মতো করে একটা ডকুমেন্টস তৈরি করেন 28-30 পেজের। বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করলেন, আপনাকে একটা নির্দিষ্ট টপিক দেওয়া হলো। তো আপনার টিম মেম্বার যারা আছে, আপনি তৈরি করে একজনকে পাঠালেন, সে দেখলো যে
এইখানের এই লাইনগুলো ভুল আছে, সে মনে করেন দিল ডিলিট করে, এরপরে আপনাকে পাঠালো, কিছু বা যাই হোক, এরপরে দেখলেন যে অন্য আরেকজনকে পাঠালেন, সে দেখলো আরেক জায়গায় ভুল আছে, সে ডিলিট করে দিল। তো ডিলিট করে দিলে কি হয়, আপনি তো বুঝতে পারতেছেন না যে ফাইল ডিলিট হয়েছে কি হয় নাই, এটা কি বুঝতে পারেন? না তো এটার জন্য ডিলিট না করে কমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনারা যদি কাজ করেন সেক্ষেত্রে একটু সহজ হয়। যেমন আপনি একটা ফাইল পাঠালেন কাউকে, সে লাইন পড়ে দেখলো এই জায়গাটুকুতে একটু চেঞ্জ করলে ভালো হয়, তো এই জায়গাটুকু সিলেক্ট করে একটা কমেন্ট করে দিল, কমেন্টটা তার ডান পাশে চলে আসবে। যখন আপনি ফাইলটাকে ওপেন করবেন তখন ওই কমেন্টটা দেখলে কমেন্টের অনুযায়ী যদি মনে হয় যে হ্যাঁ এটাই ভালো, তাহলে সেই অনুযায়ী আপনি এখানে পরিবর্তন করবেন। আর যদি মনে হয় যে না ভালো না, তাহলে ওটাকে ইগনোর করবেন। তাই তো হয় নাকি? জি স্যার এটা গেল একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে আপনি এই ফাইলটা পাঠাবেন, একজনকে পাঠাচ্ছেন কাজ করার জন্য, ডকুমেন্টসের সবশেষে 28 পেজ, তাকে বলছেন আরো 2টা পেজ একটু অ্যাড করে একটু কমপ্লিট করে দিতে। তো এমন অবস্থায় এই ডকুমেন্টে যাতে কোনো পরিবর্তন সে না করতে পারে, অথবা পরিবর্তন করলেও যেন আপনি বুঝতে পারেন, এটার জন্য একটা ফিচার অন করে দেওয়া যায়, যেটাকে বলা হয় ট্র্যাক চেঞ্জ। আমরা নাম শুনেছিলাম না, ট্র্যাক চেঞ্জ, মনে আছে গত পরশু আলোচনায়? এই যে রিভিউ মেনুতে বললাম না, রিভিউ মেনুতে এই বিষয়টা আছে, এই যে ট্র্যাকিং অপশনটা, ভুলে গেছেন? এই যে ট্র্যাক চেঞ্জ, এই বিষয়টুকু ট্র্যাকিং, এইটা আমরা ব্যবহার করতে পারি। যেমন এই মুহূর্তে ট্র্যাক চেঞ্জ যদি অন করে দেই, ট্র্যাক চেঞ্জ অন করে দিলাম, অন করে ধরে আমি ফাইলটা কাউকে পাঠিয়েছি, অন করে সেভ করলাম, সেভ করে ফাইলটা আমি কাউকে পাঠিয়ে দিছি, সে তার মতো কাজ করলো, সে মনে করলো এইখান থেকে এইটুকু ভালো দেখায় না, এটুকু ডিলিট করে দেই, সে ডিলিট করে দিল। ডিলিট করে দিলে এরপরে এখান থেকে আরেকটু আবার ডিলিট করে দিল, সে কিন্তু ডিলিট করে দিছে, এখান থেকে আরেকটু ডিলিট করে দিল, এতগুলো ডিলিট করে দিল, এরপর সে তার মতো কাজ করলো, সে তার মতো কাজ করে ফাইলটা আমাকে পাঠিয়ে দিল। কিন্তু ফাইলটা পাঠালেও আমি দেখতে পারবো সে চেঞ্জ কি কি করেছে, কারণ এই পাশে একটা রেড মার্ক থাকবে, আমরা রেড মার্কটা ক্লিক করলে দেখা যাবে যে এইটুকু সে ডিলিট করেছে, এটুকু যে ডিলিট করেছে, এটুকু যদি দেখি যে হ্যাঁ ডিলিট করেছে ঠিক আছে, তাহলে আমরা অ্যাকসেপ্ট করব। পরের ডিলিটটুকু যেটা দেখলাম যে এটুকু সে ডিলিট করছে, এটা ঠিক নাই, এটা রিজেক্ট যদি করে দেই তাহলে আগের লেখাটা চলে আসবে। এরপরে এটুকু এটাও রিজেক্ট যদি করে দেই তাহলে আগের লেখাটা ওই লেখাটাই চলে আসবে। তো ট্র্যাক চেঞ্জটা কি বুঝতে পারছি? এই ট্র্যাক চেঞ্জ কাকে বলে বা ট্র্যাক চেঞ্জ দিয়ে কি করা যায়, এটা কিন্তু পরীক্ষায় আসবে। ট্র্যাক চেঞ্জটা কোন ট্যাবে থাকে, অথবা প্রশ্ন আপনাদের আসতে পারে যে কোনো জায়গা থেকে, যেমন স্টাইল গ্রুপ কোন মেনুর আন্ডারে থাকে। আমরা কিন্তু সব মেনু সম্পর্কে চিনেছি, তাই না? এখন যদি না বলতে পারি স্টাইল মেনু কোন মেনুতে থাকে, অথবা যদি বলে যে পেজ ওরিয়েন্টেশন কোনটা কোথায় থাকে, আমরা কি জানি পেজ ওরিয়েন্টেশন কোথায় থাকে? লেআউটের মধ্যে। এরপরে যদি বলা হয় শেপ অ্যাড করা, এটা কোথার ভিতরে থাকে? ইনসার্টের মধ্যে। হেডার ফুটার কোন পার্টের মধ্যে থাকে? ইনসার্টের মধ্যে। এই যে খুঁটিনাটি কিছু বিষয় আছে, এগুলো থেকেই প্রশ্ন আসে। আপনাদের অবজেক্টিভ আসবে 20টা, সেই অবজেক্টিভের ভিতরে এগুলো কমপক্ষে এরকম প্রশ্ন থাকবে 10 থেকে 15টা। শুধু এক্সেল না, ওই শুধু ওয়ার্ড না, এক্সেল পাওয়ার পয়েন্টের মধ্যে কোথায় কি আছে এটা নিয়েও থাকবে। তো ধরেন ওয়ার্ড থেকে 5টা থাকবে, এক্সেল থেকে 5টা, পাওয়ার পয়েন্ট থেকে 5টা, 15টা, অন্যান্য জায়গা থেকে থাকবে 5টা, এবং 10টা থাকবে লিখিত প্রশ্ন। তো আমরা কি কি দেখলাম? ইনসার্ট মেনুর হেডার ফুটারের পার্টটাই সম্পূর্ণ দেখলাম। হেডার ফুটার আমরা এডিট করতে গেলে আরো অনেক অপশন পাই, এগুলো নিয়েও দেখলাম।
তো এই মুহূর্তে আপনাদের টাস্ক আপনারা করবেন, সময় হচ্ছে 20 মিনিট। আমরা শেপ অ্যাড করলে নতুন যে ট্যাবটা যুক্ত হয় এটার নামই হচ্ছে শেপ ফরম্যাট। তো এই ট্যাবের এই আমাদের একটা শেপের একটা কালার আছে, এই কালারটা এটাকে বলা হয় ফিল। সেটা যে কালারই হোক সেটা হচ্ছে ফিল কালার। তো আমরা কালারটা এই মুহূর্তে দেখাচ্ছে কি নীল কালার। এখানে শেপ ফিল নামের একটা অপশন আছে। আচ্ছা আমরা একটু দেখি গ্রুপ সম্পর্কে যাই। আমরা যখন একটা শেপ অ্যাড করলাম এবং শেপটাকে সিলেক্ট করলাম, সাথে সাথে নতুন একটা ট্যাব যুক্ত হলো, যে ট্যাবটার নাম হচ্ছে ফরম্যাট শেপ ফরম্যাট বা ফরম্যাট শেপ। কারো ক্ষেত্রে নাম আসতে পারে ফরম্যাট শেপ, অথবা কারো ক্ষেত্রে নাম আসতে পারে ডিজাইন, অথবা কারো ক্ষেত্রে নাম আসতে পারে শুধু ফরম্যাট। ঠিক আছে, তো এই যাই আসুক একই কাজ। তো আমরা প্রত্যেকটা মেনু সম্পর্কে জানলাম, প্রত্যেকটা ট্যাব সম্পর্কে ধারণা নিলাম, প্রত্যেকটা রিবন সম্পর্কে গ্রুপ সম্পর্কে ধারণা নিলাম। এখন ফরম্যাট শেপের এইগুলো নিয়েও তো আমরা জানি না। ফরম্যাট শেপে যদি আসি, এখানে আমরা ইনসার্ট শেপের আন্ডারে একটা গ্রুপ দেখতে পাই, যেখানে বিভিন্ন ধরনের শেপ দেখা যায়, এবং এখানে ক্লিক করলে আরো অনেক শেপ পাবো। শেপ স্টাইলের আন্ডারে আর একটা গ্রুপ আছে, ওয়ার্ড আর্ট স্টাইল নামে আর একটা গ্রুপ, টেক্সট নামে একটা গ্রুপ, অ্যাক্সেসিবিলিটি, এবং আরেকটা গ্রুপ হচ্ছে অ্যারেঞ্জ, আর একটা গ্রুপ হচ্ছে সাইজ। এই কয়টা গ্রুপ এখানে আছে। তো আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে ফিল বলতে কি বোঝায়। ফিল বলতে আমার যে লোকেশন থাকবে, মানে আমার যে শেপটা থাকবে, সেই শেপটাকে যে কালার দিয়ে একদম সম্পূর্ণ কালার দিব ভিতরে, সেটা হচ্ছে ফিল। আর আউটলাইন মানে হচ্ছে বাউন্ডারি। যেমন একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা জায়গা যদি থাকে, চারপাশে একটা বাউন্ডারি থাকে, তাই না? তো আউটলাইন হচ্ছে একটা বাউন্ডারি। তো আমরা ফিলটাকে আমরা যে কোনো কালার দিতে পারি। ফিলটা এখন বর্তমানে কোন কালার আছে? নীল কালার আছে। এই ফিলটাকে এটা ক্লিক করলে কালো হয়ে যাচ্ছে, এটা সাদা হচ্ছে, এটায় তিনটে হচ্ছে, তিনটে কালার আছে। এই অ্যারো সাইনে ক্লিক করলে আরো অনেক টেমপ্লেট দেখা যায়। এগুলো হচ্ছে টেমপ্লেট, অলরেডি এগুলো এখানে আছে। তো আমরা এই অলরেডি যেটা আছে এটা চাচ্ছি না, আমরা শেপ ফিলে যাচ্ছি। শেপ ফিল থেকে যে কোনো কালার দিতে পারতেছি তাহলে, নাকি? যে কোনো কালার হচ্ছে না? শেপ ফিল থেকে আমরা যে কোনো কালার দিতে পারি, যে কোনো কিছু করতে পারি। তো আমরা কালার দিলাম, ঠিক আছে, সমস্যা নাই। এরপরে আউটলাইন, যেটা মানে চারপাশে যে লাইনটা, সেটাকে বলা হয় আউটলাইন। এই আউটলাইনটা হচ্ছে তার পরের অংশে শেপ আউটলাইন। শেপ আউটলাইন হিসেবে যে কোনো কালার দিতে পারি। একটু লাল কালার দিই তাহলে বোঝা যাবে। বোঝা যাচ্ছে যে একটা লাল কালার আছে চারপাশে? এটা হচ্ছে আউটলাইন। এই আউটলাইনটা যদি বাদও দিয়ে দিতে পারি, যে নো আউটলাইন, এবার কিন্তু কোনো কিছু নাই, নো আউটলাইন। আমরা বুঝতে পারতেছি না হয়তোবা। আমরা এই আউটলাইন যেতটুকু থিকনেস আছে আমরা একটু বাড়িয়ে দেই, হোয়াইটটা একটু বাড়িয়ে মোটা করে দিই। এবার বোঝা যাচ্ছে আউটলাইনটা, তাই তো? আউটলাইনটা এবার কালো থেকে করে দিলাম লাল, আউটলাইন লাল হয়ে গেছে। আবার যদি চাই এই কালারটা করে দিতে, আমাদের এই কালারটা হয়ে যাচ্ছে। আমরা দেখতেছি একটু পরে, সম্পূর্ণ দেখতেছি আমরা আউটলাইনটা বুঝতে পারছি কিনা। তো এটা হচ্ছে শেপ আউটলাইন। তো শেপ আউটলাইন আমরা শেপ ফিলে আগে যাই। শেপ ফিলে থেকে যে কোনো ফিল চেঞ্জ করতে পারি, ফিল কালার চেঞ্জ করতে পারি। তো আমরা ফিল কালার চেঞ্জ করলাম। ফিল কালার চেঞ্জ করার অপশনের পাশাপাশি মোর ফিল কালার একটা অপশন আছে। মোর ফিল কালারে গিয়ে আমরা আরো হাজার রকমের কালার পাই এখানে। যেমন অনেকের আছে না, এই যে ফিল কালার কয়টা আছে, এই একটা কালারে আমার হবে না, আরো কালার লাগবে। যেমন এখানে পিঙ্ক কালার নাই, তাই না? মেয়েদের পছন্দ পিঙ্ক কালার দিব, হতে পারে না? পিঙ্ক কালারটা কোথায় পাবো? এই মোর ফিল কালার অপশনে গেলে এইটা পাবো। এর ভিতরে পিঙ্ক কালার অবশ্যই আছে, তাই না? এটা না, যদি এইখানে আমরা না পাই
আমরা স্ট্যান্ডার্ড অপশনে এটা পাচ্ছি। আমরা যদি কাস্টমে যাই তাহলে সব ধরনের কালার আবার পাবো। সেখান থেকে লাইট ডার্ক যেমন খুশি তেমন কালার নিতে পারবো। তো আমরা ফিল কালার দিতে পারবো সবাই। ফিল কালার যে কোনোটা চাইলে দিতে পারবো। ফিল কালারের পরে যেগুলো আছে আমরা এগুলো পরবর্তীতে একটু আলোচনা করব, এখন থাক। আমাদের আউটলাইন কালারটাও সেম একইভাবে। আউটলাইন কালারটাও যদি চাই অন্য কোনো কালার দিব, কাস্টম কোনো কালার দিব, যেমন একেবারে কড়া লাল টাইপের একটা কালার দিব, হতে পারে না? আচ্ছা, তো আমরা আউটলাইন দিলাম, ফিল কালার দিলাম। আমরা আউটলাইনটাকেও বাদ দিতে পারবো, ফিলটাকেও বাদ দিতে পারবো। আমরা সবই বাদ দিছি, আউটলাইনও বাদ দিছি, ফিল বাদ দিছি, কোনো কালার রাখিনি। কিন্তু আমার শেপটা ঠিকই আছে এখানে, কিন্তু শেপটা দেখা যাচ্ছে না, কারণ আমার এটার ভিতরে কোনো কালার নাই, আউটলাইনেও কালার নাই, ফিলেও কোনো কালার নাই। ফিলেও যদি আবার কোনো কালার দেয় সে কালার সহ চলে আসবে। এবং শেপ ইফেক্টের আন্ডারে আরো অনেক ইফেক্ট পাবো, যেটা হচ্ছে এই শেপটার ইফেক্ট। বিভিন্ন ধরনের প্রিসেট আছে, ইফেক্ট আছে, যেমন 3D ইফেক্ট। এটা একটু 3D মনে হচ্ছে, এটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, এটা একটু 3D ইফেক্ট। এখানে প্রজেক্টরে হ্যাঁ কালারটা অন্য করলেও হয়তো বোঝা যাবে না। এই যে একটু 3D মনে হচ্ছে, হালকা একটু বোঝা যাচ্ছে না। অথবা আমরা চাইলে এই ইফেক্ট থেকে, এই প্রিসেট থেকে এইটাই যাই, তাহলে আরেকটু বোঝা যাবে। এবার বোঝা যাচ্ছে? আর যাই হোক, এখানে হচ্ছে এক একটা ইফেক্ট। এই 3D রোটেশন, এটাও একটা 3D রোটেশন ইফেক্ট, বিভিন্ন ধরনের রোটেশন আছে। তা আমরা এসব ব্যবহার করতে পারবো। এবার তো ভালো করেই বোঝা যাচ্ছে যে এটা 3Dর মতো। তো আমরা এখান থেকে এগুলো করতে পারি। তো এখানে শেপ হচ্ছে একটা, আমরা আরো একটা শেপ ইনসার্ট করি, আরো একটা শেপ ইনসার্ট করলাম। তো আমাদের এখানে সব মিলিয়ে কয়টা শেপ আছে? তিনটা শেপ আছে এইখানে এই মুহূর্তে। এখন একটু একটা জিনিস দেখি, এই শেপটা যেখানে আছে এই শেপটা তার উপরে, এই শেপটা দ্বিতীয় অবস্থানে, এটা তৃতীয়। এটার কালার একটু চেঞ্জ করি। ওইটা আছে সবার নিচে, তার উপরে এইটা, তার উপরে এইটা, তিনটা জায়গায় আছে, তাই না? এখন আমি চাচ্ছি এই শেপটা নিচে যাবে, এইটা উপরে আসবে। আমি উপরে এটার কাছে আনলাম, কিন্তু নিচেই আছে, উপরে তো নেই, তাই না? তো আমাদের প্রয়োজন হতে পারে এইটা নিচে নেয়ার। তো এক্ষেত্রে আমরা এই শেপ ইফেক্টের এই অপশনটা ব্যবহার করব। এখানে দেখাই বোঝা যাচ্ছে যে ব্রিং ফরওয়ার্ড, উপরে একটু হলুদ মার্ক, নিচে আর একটা মার্ক, মানে নিচে যেটা থাকবে এটা উপরে চলে আসবে। আর সেন্ড ব্যাকওয়ার্ড বলতে উপরে একটা মার্ক, নিচে হলুদ মার্ক, তার মানে উপরে থাকবে নিচে চলে যাবে। তো আমার এই মুহূর্তে এই নিচেরটাকে উপরে দরকার, এটা নিচে, তাহলে এটা আসবে কি বিং ফরওয়ার্ড। বিং ফরওয়ার্ড ক্লিক করলাম, উপরে চলে আসছে। এটা কি নিচে? এটা কি তারও নিচে? এটাকে আমি ফরওয়ার্ড করব, বিং ফরওয়ার্ড। এটা কি উপরে চলে আসলো নাকি ওইটার উপরে আসছে না? আবার ক্লিক করলে এটার উপরে চলে আসলো। তো এই বিং ফরওয়ার্ড, এখন এটাকে নিচে নিচে যাচ্ছি, এই সেন্ড ব্যাকওয়ার্ড আরো নিতে চাচ্ছি, আবার সেন্ড ব্যাকওয়ার্ড। তো এই তিনটা আছে। এখন ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড অপশন আছে, অ্যারো সাইনে ক্লিক করলে আরো কয়েকটা অপশন পাওয়া যায়। অ্যারো সাইনে ক্লিক করলে এখন সবার পিছনে যেটা আছে এটা আনতে চাচ্ছি ফরওয়ার্ড করে সামনে, মানে একেবারে ফ্রন্টে আনতে চাচ্ছি। এখানে ক্লিক করলে ব্রিং টু ফ্রন্ট ক্লিক করলে সবার উপরে একবারে চলে আসবে। এখানে শেপের কিছু কাজ আছে, আমরা শেপের সব কাজ দেখতে একদিনে সব কাজ দেখতে পারবো না, কয়েকদিন লেগে যাবে শেপের সব কাজ দেখতে।
তো আমরা একাধিক শেপ যখন অ্যাড করব তখন এই অপশনগুলো দিয়ে কাজ করতে পারবো। আমরা যদি একটা শেপ থাকতো, অনলি একটা, এক্ষেত্রে কি সেন্ড ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড কাজ করতো? না। কারণ একটা শেপই আছে, সেন্ড ব্যাকওয়ার্ড কি হবে আর ফরওয়ার্ড কি হবে, জি। একই জায়গায় থাকবে। তো শেপ ইফেক্টের আমরা এই পার্টটুকু, শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ ইফেক্ট, এইটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, এটা আমাদের লাগবে। এরপরে এই সেন্ড ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড এইটা আমরা দেখলাম। এবার একটু দেখি অন্য কিছু। আমরা কিছু শেপ নিয়ে নিলাম। আমরা 4-5টা শেপ নিলাম। এরপরে একটা লাইন শেপ নিলাম, এটাকে বলা হয় লাইন শেপ। আরো একটা লাইন শেপ নিলাম। আমি কয়েকটা লাইন শেপ নেই, ঠিক আছে? আমি একই জায়গায় কয়েকটা লাইন শেপ নিলাম। এখানে কয়টা শেপ আছে সব মিলিয়ে? লাইন শেপ আছে কয়টা? 4টা। 4টা শেপ আছে। আমি একটাকে সিলেক্ট করলাম, যে কোনো একটাকে, একটা সিলেক্ট হলো, তাই না? আমি এটা না চাচ্ছি অন্যটা সিলেক্ট করতে, কিন্তু অন্যটা সিলেক্ট হচ্ছে না এই মুহূর্তে। ওই একটা সিলেক্ট হচ্ছে, অন্যটা সিলেক্ট করতে যাচ্ছি, অন্যটা সিলেক্ট হচ্ছে না। তো এমন অবস্থায় আমরা কিছু কাজ করতে পারি, যেমন ধরেন সিলেক্ট হতে গেলে আমাদের কার্সরটাকে ঠিক মতো ঠিক পয়েন্টে এনে ক্লিক করতে হবে। যেমন কার্সরটা একটু হচ্ছে, এই যে হচ্ছে, এবার সিলেক্ট হয়েছে, তাই না? কিন্তু ওই ওই পয়েন্টটা ওই সবসময় হবে না। এই এখন হয়েছে, এখন সিলেক্ট হবে, এখন কিন্তু সিলেক্ট হবে না। মানে কার্সরটা একটু পরিবর্তন বোঝা যায়। আমরা যখন কার্সরটা একটু নিচে নিলাম, এখন সিলেক্ট হবে, এখনো সিলেক্ট হবে, এখন সিলেক্ট হবে না, আবার এখন সিলেক্ট, মানে সিলেক্ট হওয়ার মতো ওইটা এবার হয়েছে। এই যে সিলেক্ট করতেছি, খুব সূক্ষ্মভাবে কার্সরটা নিতে হচ্ছে, তাই না? কিন্তু অনেক সময় আমরা এভাবে নিতে পারবো না, যে এইটাই সিলেক্ট করতে চাচ্ছি, সিলেক্ট এটা করতে পারতেছি না। আমি সিলেক্ট করতে যাচ্ছি, মনে করেন 3য় নাম্বার শেপটা, 3য়টা আমি সিলেক্ট করতে পারতেছি না চাইলেও। 2য়টা হচ্ছে, প্রথমটা হচ্ছে, শেষেরটা হচ্ছে, কিন্তু 3য় নাম্বারটা আমি সিলেক্ট করতে পারছি না। এমন হতে পারে বা এমন হবে। তো এক্ষেত্রে আমরা এই শেপ ফরম্যাটেই আসবো। আমরা নর্মালি ক্লিক করলে, বাইরে ক্লিক করলে শেপ ফরম্যাটটা থাকে না। যখন কোনো শেপের উপর ক্লিক করব তখন শেপ ফরম্যাটটা চলে আসবে। তো এই শেপ ফরম্যাটটা থাকা অবস্থায় শেপ ফরম্যাটে ক্লিক করে আমরা সিলেকশন প্যান এটা একটু অন করে নিলাম। সিলেকশন প্যান অন করলে ডান পাশে একটা মেনু চালু হয়, যেখানে আমাদের যতগুলো অবজেক্ট আছে সবগুলো ছবি সহ দেখাবে। আমি যেটা ক্লিক করতেছি সেটা এখানে দেখা যাচ্ছে সিলেক্ট, নাকি? সিলেকশন প্যানটা ক্লোজ করে দিলাম। এবার একটু দেখি, আমাদের এইখানে শেপ আছে সব মিলিয়ে 8টা। 8টা শেপের এই 4টা আমরা সিলেক্ট করতে পারি সুন্দর মতো, বাকি এগুলো সিলেক্ট করতে পারি না, সিলেক্ট হচ্ছে না। একটা সিলেক্ট হচ্ছে, বাকিটা হচ্ছে না, তাই না? ওই কালোটাই সিলেক্ট হচ্ছে, অন্যটা হচ্ছে না। তো আমরা শেপ ফরম্যাটে এসে সিলেকশন প্যানটাকে একটু অন করে নিলাম। অন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সব শেপগুলো, 1টা 2টা 3টা, যেটা ক্লিক করবো সেটা এখানে সিলেক্ট দেখাচ্ছে এবার, তাই না? এবার কিন্তু এইটা সিলেক্ট হচ্ছে, এবার কিন্তু এটাও সিলেক্ট হচ্ছে। এখানে কিন্তু আর একটা শেপ ছিল, বোঝাই যায় না, 9টা শেপ ছিল। এবার কিন্তু এইটা সিলেক্ট হয়েছে, এবার এইটা সিলেক্ট হয়েছে, এবার এইটা সিলেক্ট হয়েছে। আমরা নর্মালি সিলেক্ট করতে পারিনি, কিন্তু এখান থেকে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমার এই ফরম্যাট শেপ, এই সিলেকশন প্যানটা কি প্রয়োজন আছে না? আমরা এই যে শেপগুলো আছে এর ভিতর কোনো একটা শেপের
কালার চেঞ্জ করতে যাচ্ছি, ধরেন এইটা না অন্যটার, সেটা আমি সিলেক্ট করতে যদি না পারি তাহলে কি কালার পরিবর্তন করতে পারবো? তো সেই জন্য আমরা সিলেকশন প্যান থেকে ক্লিক করে কি জানি বাতাস ঠিক আছে, কিন্তু অন্ধকারও তো আছে। এইখানে বসাই রাখবো। নতুন জিমেল খুলে ফেলেন, ঝামেলা কি? জিমেল তো এমন না যে স্যার আমার করে নিলে ওকে 6-7টা দিবি। ওখানে কি পাসওয়ার্ড নাম্বার লিখতে হবে নাকি? আচ্ছা জুবাইদুর রহমান, আপনি ডান করে ফেলছেন আজকে 10টা 23 মিনিটে, কিন্তু আমি তো ডিলিট করে দিছি। আপনি মেসেজ দিচ্ছেন ডান। আপনারা মুভি দেখছেন? বিজয় থালাপাতির বিগিল মুভি নাকি দেখছেন না সবাই? মানে একটা ফুটবল টিম একজনে মিস করলে 10 জনের দৌড়াইতে হবে, মানে 11 জনের দৌড়াইতে হবে। তো সবশেষে কেউ আর মিস করে না। তো আজকে ভুল করছে 4-5 জন বা 10 জনে, আবার সবার কষ্ট করতে হবে। না, এখানে ভুল হওয়ার কিছু নাই। যারা ফর্ম পূরণ করেছেন হয়তো তারা আবার নতুন করে যখন ফর্মটা পাবেন দেখবেন যে সব পূরণ করাই আছে, সেটা চেক করবেন। চেক করে নামটাকে ঠিক করবেন, যদি স্পেস লাগে স্পেস দিবেন, স্পেস বাদ দেওয়া লাগলে স্পেস বাদ দিবেন। এমডি লেখায় ভুল করছেন অনেকে, এমডি বড় হাত দিয়ে ক্লোন দিয়ে দিছেন একটা, এমডি বড় হাতের দিয়ে ক্লোন দিছেন। তো আপনি একটু চেক করেন যে আপনার এনআইডি কার্ডে ক্লোন আছে কিনা। এরপরে সার্টিফিকেটে স্কুলের নাম দেয়া আছে, সার্টিফিকেটে কলেজের নাম দেয়া আছে, সেই নাম যেটা দেয়া আছে ওই নামটা দেন। আপনি নিজের মতো লিখতে যাওয়ার কি দরকার? এমন না যে আপনি ফোনে লিখতেছেন, ফোনে আরেকটা ফাইলে গিয়ে দেখে আবার এইখানে লিখতে হচ্ছে, আবার একটা আপনার হাতে সার্টিফিকেট আপনি দেখে লিখতেছেন। এটা তো ভুল হওয়ার কোনো চান্স নাই। এরপরে ভুল করছে সবাই। চন্দন মাইশা 4-5টা, তো 4-5টা চন্দন মাইশা হবে কেন? প্রথম 4-5 জনেরটা শুধু দেখাইলাম, বাকি তো আরো তথ্য ছিল যেখানে স্কুলের নাম তো দেখানোই হয় নাই। মানে প্রথম 4-5 জনের ভিতর তো চন্দন মাইশা একটাও পাই নাই, চন্দন মাইশা তো শেষে। তার মানে যারা একটু চন্দন মাইশার স্টুডেন্ট এরাই সমস্যা করছে বেশি। আচ্ছা, আমি গ্রুপে যদি সবাই অ্যাড হন তারপরে আমি গ্রুপে ওই আপনাদের সিবিএলএম দিব। সিবিএলএম কি জানেন তো? কি বলেন তো? So competency based learning materials. কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়াল। তো আপনাদের লার্নিং ম্যাটেরিয়াল হিসেবে যা যা দেয়া দরকার সেটা দিব হচ্ছে যখন গ্রুপে সবাই অ্যাড হবেন। যেমন ধরেন কোনো এক ব্যক্তি অ্যাড হয়নি, সে আর কিন্তু ওই ফাইলটা পাবে না। তো বাকি আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়া কে কে? কয়জন বাকি আছেন? 3 জন 4 জন?
কারো মনে হতে পারে যে আমি হোয়াটসঅ্যাপ খুলবো না, আমার দরকার নাই। যদি এমন কেউ থাকেন সমস্যা নাই, কারণ অনেকেরই ইচ্ছা আছে যে হোয়াটসঅ্যাপ আমার দরকার নাই, হোয়াটসঅ্যাপ আমি খুলবো না। যদি এমন কেউ থাকেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নয়, আপনার যে ডকুমেন্টস আপনি নিয়ে নিতে পারবেন। আপনি ফোন নিয়ে আসবেন, আপনার ফোনে অথবা ব্লুটুথের মাধ্যমে আপনাকে দেওয়া হবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপটা রাখা কমিউনিকেশনের জন্য। আমি ল্যাপটপ কিনতে যাব আগামী 15 দিনের ভিতরে। একটা নতুন কিনবো, একটা পুরনো কিনবো, একটা স্টুডেন্টের জন্য আর একটা আমার জন্য। এই প্রথম ব্যাচের যে স্টুডেন্ট, এর একটা ল্যাপটপ কিনবে একজন। ওই বলছে স্যার একটু আমার নিয়ে যাবেন ল্যাপটপ নাকি। সোহান। পঞ্চাশ নতুন কিনবে। আপনি নতুন না, ওই নতুন কিনবে। ও নতুন কিনবে। সেকেন্ড হ্যান্ড 25-30 এর ভিতরে ভালো হবে না? ভালো হয়ে যাবে, 30-এর ভিতরে আনা। যদি আরো বেশি যাওয়া হয় তাহলে আরো ভালো হবে। আচ্ছা, আপনাদের সিবি আছে কার কার? অলরেডি সিবি তৈরি করছেন? নিজে তৈরি করছেন নাকি দোকান থেকে? তার বন্ধু মিলে নিজে করছেন এমন কেউ আছেন যে নিজের সিবি নিজে করছেন? আচ্ছা, তো সিবি করতে গেলে আমরা এই যে লেখালেখিগুলো দেখেছি, এই লেখালেখি দিয়েই এবং এই শেপ দিয়েই সিবি করা হয়। তো আমাদের সিবি তৈরি করতে হবে, আমাদের পরীক্ষায় আসবে সিবি তৈরি করা। একটা সিবির ছবি থাকবে যেটা দেখে আমাদের সিবি তৈরি করতে হবে। তো আমরা যখন এই শেপগুলো তৈরি করা দেখব, শেপগুলোর বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারবো। শেপ বাদ দিয়ে আমরা কোনো শেপের মধ্যে কোনো পিকচার নিতে পারবো, তখন আমরা সিবি অ্যাড করাটা সহজ হবে। তো আমরা একটু ওয়ার্ডের টপিক নিয়ে আলোচনা করি। কোথায় গেল আমার ফাইলগুলোই তো পাচ্ছি না। কথা না বলে একটু। আচ্ছা, আমি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি, ঠিক আছে? 50টা প্রশ্ন আপনাদের জন্য তৈরি করেছিলাম, কিন্তু আপনারা তো অনেকে জানেন না, এরকম কিছু প্রশ্ন ছিল। তার মধ্যে আমাদের প্রথম প্রশ্ন ছিল ওই যে সেদিনই আলোচনা করছিলাম, কম্পিউটার মস্তিষ্ক কি? সবাই জানে। সিপিইউ, ইনপুট ডিভাইস জানি। র্যাম কি ধরনের মেমোরি, এটা কি জানে? অস্থায়ী মেমোরি। অপারেটিং সিস্টেমের নাম জানি। আউটপুট ডিভাইসের নাম। ইনপুট ডিভাইস। হার্ড ডিস্ক কোন ধরনের মেমোরি? স্টোরেজ ডিভাইস, কিন্তু এটা হচ্ছে একটা সেকেন্ডারি মেমোরি। কম্পিউটার ডাটা সংরক্ষণের একক কি জানে? ডাটা সংরক্ষণের একক
আমরা এই যে বিট, বাইট, এমবি, জিবি এটা ব্যবহার করি না? তো একক বলতে বাইটকে বোঝানো হয়ে থাকে। আমাদের এই যে ওয়ার্ডের কাজ করলাম, ওয়ার্ডের ডিফল্ট এক্সটেনশন কি জানি? ওয়ার্ডের ফাইলের এক্সটেনশন ডক্স। ডক্স হচ্ছে ফাইলের এক্সটেনশন। আমরা কি পড়ি নাই? ভুলে গেছি এখন। আচ্ছা, ভাইরাস কি কাজ করে? तो कंप्यूटर प्रोग्राम অ্যান্টিভাইরাসের কাজ কি? सब ভাইরাস কে প্রতিরোধ করা আমরা কোনো ফাইল তৈরি করার পর কিছুক্ষণ পর পর সেভ করব কেন? আচ্ছা, এরপরে আমরা আসি কম্পিউটার যে আমরা চালু করি, চালু করার প্রক্রিয়াকে কি বলে জানি? কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলে? বুটিং। আমরা আমাদের ফোন মাঝে মাঝে রিবুট দেই না? রিবুট, রিবুট তো হচ্ছে আবার পুনরায় বুটিং করা, মানে নতুন করে চালু করা। তো কম্পিউটারের ক্ষেত্রে নতুন করে কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে বলা হয় বুটিং। BOOTING। এখন যেমন ধরেন আপনি, আপনার সামনে একটা কম্পিউটার আছে, কম্পিউটারের যা যা ডিভাইস থাকার সবই আছে, কম্পিউটারটা বন্ধ আছে, কম্পিউটারটা বন্ধ আছে এই মুহূর্তে। আপনি বন্ধ থাকা অবস্থায় কম্পিউটারের একটা পার্ট খুললেন, খুলে আবার লাগালেন, আবার কম্পিউটারটা চালু করলেন। তো কম্পিউটার বন্ধ অবস্থায় আপনি খুলছেন কি খুলেন নাই, কম্পিউটার তো জানার কথা না, কম্পিউটার তো চালু হওয়ার কথা না, কিন্তু কম্পিউটার চালু হচ্ছে না কেন? কেন হয় না? যেমন ধরেন আপনি একটা রুমে আছেন, ঘুমাচ্ছেন, আপনার রুমে কেউ ঢুকে ঘুমে থাকা অবস্থায় আপনার জিনিসপত্র অগোছালো করে অথবা কোনো একটা জিনিস নিয়ে গেল, আপনি ঘুম থেকে উঠে আপনি তো কিছুই মনে করবেন না, আপনি তো ঠিকঠাক মতোই চলতেছে। কিন্তু কম্পিউটারও তো ওই রকম হতে পারতো না যে কম্পিউটার তো আমার চলতেছে, এখন বন্ধ অবস্থায় তারা অন্য একটা ডিভাইস খুলে নিছে, আবার চালু করা হচ্ছে। কম্পিউটারে তো ওইটা বোঝার কথা না, বোঝার কথা, কিন্তু কম্পিউটার বুঝতে পারে কেমনে? কম্পিউটার বুঝতে পারে না। তো এইখানে যে কাজ, বিষয়টা কাজ করে সেটা হলো, আচ্ছা আমাদের তো রেকর্ড হচ্ছে এখনো। এর পাশে ফরম্যাট শেপের ডায়ালগ বক্সটা চালু হলো। এই ফরম্যাট শেপ দিয়ে আমরা অনেক কাজ করতে পারবো। তো এই ফরম্যাট শেপটা এখান থেকে হলো। আবার একটু দেখি যে অন্য আরেকটা, এই যে বেবেল থেকে এখান থেকে যাব, এখান থেকে ওইটা চালু হচ্ছে। তো আমরা এইসব জায়গা থেকে না গিয়ে আমরা সরাসরি রাইট ক্লিক করে সবার শেষে ফরম্যাট শেপ ডায়ালগ বক্সটাও পেতে পারি। তো ফরম্যাট শেপ ডায়ালগ বক্সটা সিলেক্ট করলাম। এখানে তিনটা চিত্র দেখা যাচ্ছে নাকি? এই একটা, এই একটা, এই একটা, তিনটা চিহ্ন। প্রথম চিহ্নের আন্ডারে আছে ফিল এবং লাইন, প্রথম চিহ্নের আন্ডারে। তো প্রথম চিহ্নতে থাকা অবস্থায় ফিলের অ্যারোতে ক্লিক করলাম, এখান থেকে ফিল দেখাচ্ছে সলিড কালার। নো ফিল দিলে কিন্তু কোনো ফিল নেই। এটা কিন্তু এখান থেকে নো ফিল দিলে যা হবে, এখান থেকে নো ফিল দিলে ওই একই। এখান থেকে রেড কালার দিলে যা হবে, এখান থেকে ওই সলিড কালার হিসেবে কালারটা ওইভাবে সিলেক্ট করে দিলে ওইটাই হবে। এখান থেকে কালার সিলেক্ট করা যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? এরপরে একটা আছে গ্রেডিয়েন্ট ফিল। আমরা সলিড ফিল এবং নো ফিল এই দুইটা দেখলাম মাত্র, তাই না? নো ফিল মানে নো, কোনো কিছু নেই, আর সলিড ফিল বলতে সলিড কোনো কালার। তো এটা হচ্ছে একটা সলিড কালার, অথবা এটা একটা সলিড কালার, অথবা এটাও হতে পারে একটা সলিড কালার, তাই না? তো আমরা নো ফিল আর সলিড কালার দেখলাম। তারপরের অপশনটা কি? গ্রেডিয়েন্ট ফিল। ক্লিক করলাম, আমার সলিড থাকি, গ্রেডিয়েন্ট একটু পরে যাচ্ছি। সলিডে থাকা অবস্থায় কালার এখান থেকে সিলেক্ট করতে পারি। এর পাশাপাশি একটা অপশন আছে ট্রান্সপারেন্সি। অর্থ কি জানি? স্বচ্ছতা। আমরা যত কমিয়ে দিব তত এটা স্বচ্ছতা কমতে থাকবে। আমরা কালারটা একটু রেড কালার করে দেই, এরপর দেখি যত কমাচ্ছি তত কিন্তু, এই যেমন ধরেন এই প্রথম যখন ছিল
আমরা এই শেপটা লেখার উপর আনলে লেখাটা দেখা যাচ্ছে না, जी सर আর যখন এই স্বচ্ছতা একটু বাড়াবো আমাদের লেখাটা আস্তে আস্তে একটু দেখা যাচ্ছে, যত বাড়াচ্ছি তত ক্লিয়ার দেখা যাচ্ছে। যদি একেবারে বাড়াই দেয় তাহলে কি সম্পূর্ণ মানে নো ফিলের মতো কাজ করতেছে, কিন্তু ফিল আছে। ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা এমন ভাবে কমিয়ে দিছি দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ট্রান্সপারেন্সি। তো এরপরে গ্রেডিয়ান্ট ফিলে আসলাম। গ্রেডিয়ান্ট ক্লিক করার সাথে সাথে নিচে আরো অনেক অপশন চালু হলো, তাই না? প্রথমে আছে প্রিসেট, এরপর আছে টাইপ, এরপর আছে ডিরেকশন, অ্যাঙ্গেল, এরপর এটা আছে গ্রেডিয়ান্ট স্টেপ। আমরা গ্রেডিয়ান্টটা বোঝার আগে আমরা গ্রেডিয়ান্ট কি এটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের একটা কালার থাকে আর একটা কালার থাকে, দুইটা কালার, একটা কালারের সাথে আরেকটা কালার আস্তে আস্তে করে মিশে যাওয়া, এটা হচ্ছে গ্রেডিয়ান্ট কালারের একটা কাজ। এইখানে দুইটা স্টপ আছে, এইটা একটা কালার, এটা একটা কালার। এই কালারটা আমি চাচ্ছি চেঞ্জ করে রেড কালার দিতে, আর এই কালারটা চেঞ্জ করে আমি দিচ্ছি ব্ল্যাক কালার দিতে। তো এই দুইটা কালার কি হলো, রেড থেকে আস্তে আস্তে ব্ল্যাকের দিকে গেল, আর ব্ল্যাকটা আস্তে আস্তে রেডের দিকে আসলো। গ্রেডিয়ান্ট একটা কালার হলো, এই হচ্ছে সেই গ্রেডিয়ান্ট কালার। বুঝতে পারছেন? এখন এই রেড এবং ব্ল্যাক এটা কতটুকু রাখবো সেটা কিন্তু এখান থেকে পরিবর্তন করা যায়। কাছাকাছি রাখলে এরকম হবে, আর দূরে রাখলে এরকম হবে। বোঝা যাচ্ছে না যে আস্তে আস্তে কালো থেকে লালের দিকে আর লাল থেকে কালোর দিকে যাচ্ছে? যদি কালোটা চেঞ্জ করতে চাই, কালোটা সিলেক্ট করলাম, এখান থেকে অন্য কালার করে দিলাম। এবার চাচ্ছি কালো আর লাল এর মাঝে আরেকটা সাদা আরেকটা কালার থাকবে, এই জায়গাটায় এইখানটায় ক্লিক করলাম, একটা কালারের অপশন চলে আসলো, এই জায়গাটায় ক্লিক করে একটা কালার দিয়ে দিলাম, সাদা কালার। এবার হয়েছে কি, সাদা থেকে আস্তে আস্তে এদিকে গেল, আর সাদা থেকে আস্তে আস্তে লালের দিকে গেল, লাল সাদার সাথে মিলে গেল, আবার সাদা নীলের সাথে মিলে গেল, তিনটে কালার গ্রেডিয়েন্ট হয়ে গেল। যদি চাই যে সাদাটা থাকবে এই পাশে, তাহলে সাদাটা এই পাশে নিয়ে আসলাম, এইটা এই পাশে নিয়ে আসলাম। বুঝতে পারছেন গ্রেডিয়েন্টের কাজটা? যদি চাই লালটা এই পাশে থাকবে, সেই অনুযায়ী লালটা এই পাশে নিয়ে নিলাম। এখন এইখানে এই যে পরিবর্তন, কালার পরিবর্তন, পজিশন, এই ট্রান্সপারেন্সি কমানো বাড়ানো, এইটার মাধ্যমে আরো সুন্দর আরো স্মুথ করতে পারি। ব্রাইটনেস বাড়ালে সাদার দিকে হয়ে যায়, আর কমালে সেটা কালোর মতো হয়ে যায়। ব্রাইটনেস কি কাজ করে তা তো সবাই জানেন। তো এটা গেল ফিলের ব্যাপারে, শুধুমাত্র ফিল, একটা অপশন মাত্র ফিল, সেখানে গ্রেডিয়েন্ট। এরপরে হচ্ছে পিকচার অর টেক্সচার। টেক্সচার এখানে ক্লিক করার পরে পিকচার অর টেক্সচার, টেক্সচার হিসেবে আছে, এখানে টেক্সচার হিসেবে অনেক টেক্সচার সিলেক্ট করা যায়। এটা একটা টেক্সচার, ঠিক আছে? এই কিছু টেমপ্লেট আছে টেক্সচারের, যেমন এটা দেখলে মনে হয় কাঠের বা কিছু একটা এরকম টেক্সচার আছে। এই যে এটা কাঠের, মনে হয় যেন একটা কাঠ, তাই না? তো এই ধরনের একটা টেক্সচার ব্যবহার করা যায়। যদি চাই যে টেক্সচার ব্যবহার করব না, পিকচার ব্যবহার করব, তাহলে এই পিকচারের সোর্সের জায়গায় ইনসার্টে একটা পিকচার অ্যাড করে দেওয়া যাবে। কিভাবে? আমরা যে পিকচারগুলো আছে একটা পিকচার অ্যাড করে দিলাম, ঠিক আছে? এবার কিন্তু পিকচার হয়ে গেছে, পিকচারটাকেও ট্রান্সপারেন্সি করা যাবে। এরপরে আছে প্যাটার্ন। এখানে আছে বিভিন্ন ধরনের প্যাটার্ন হবে, যে প্যাটার্নটা দিব সেই প্যাটার্ন হবে। প্যাটার্ন কি বুঝি? মানে একই রকমের অপশনগুলো বারবার করে আছে। এখানে কি প্যাটার্নটা আছে কি ছোট ছোট শেপ আছে, খুব বেশি অনেকগুলো শেপ আছে, যে কারণে প্যাটার্নের মতো এভাবে দেখাচ্ছে। অথবা এই প্যাটার্নটা দিলে এরকম একটা প্যাটার্ন, এরকম কিছু ডিফল্ট প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা আমরা দিতে পারবো। তো আমাদের সাধারণত এই গ্রেডিয়েন্ট, পিকচার, সলিড কালার, ফিল এগুলোর তেমন একটা প্রয়োজন হয় না, সব সময় সলিড কালারটাই বেশি প্রয়োজন হয়। আমরা সলিড কালার হিসেবেই ব্যবহার করি। তো সলিড কালার হিসেবে ব্যবহার করতে গেলে আমরা এই জায়গা থেকেও ব্যবহার করতে পারি, তাই না? আমরা এখান থেকেই সরাসরি ব্যবহার করব, আমাদের এইখানে আসার দরকার হবে না। এরপরে লাইন, লাইন আমরা এখান থেকে করতে পারি। এই জায়গাটায়ও লাইন আছে, লাইনে একটা হচ্ছে সলিড আর একটা হচ্ছে নো লাইন। এই হচ্ছে সলিড, সলিড
সলিড কোন কালার দিব, রেড কালার দিলাম। ধরেন আমি এটা টোটালি বাদ দিয়ে নতুন একটা শেপ নিয়ে করি, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। শেপ ক্লিক করলাম, এই শেপ নিলাম। এবার লাইনে আসলাম, লাইনে এবার সলিড কালার দিলাম, রেড কালারের সলিড। এবং এই উইথ, এখান থেকে আমরা উইথ পেয়েছিলাম না, এই যে ওয়েট 6 পর্যন্ত দিতে পারি। এই যে 6 ফিট এখানেও দেখা যাচ্ছে। এখানে যদি আমি উইথটা 4 3 দেই, এই জায়গায় 3 হয়ে গেছে, তার মানে 6 এর বেশি নাই। কিন্তু এই জায়গা থেকে আমরা 6 এর বেশি, অনেক বেশি করতে পারবো। এখানে চাইলে যত খুশি তত করতে পারবো। বুঝতে পারছেন? এই উইথটা আবার কিভাবে হবে সেটা হচ্ছে আবার স্টাইল হিসাবে এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। স্টাইল আছে বিভিন্ন। এরপরে কম্পাউন্ড স্টাইল, এখানে স্টাইল চেঞ্জ করা যাবে। এরপরে চাইলে ড্যাশ টাইপের ড্যাশ করা যাবে, বিভিন্ন কিছু করা যাবে। তো আমাদের এত কিছু দরকার নাই, আমাদের সলিড থাকুক, তাই না? নর্মালি থাকুক, এটা সলিড থাকুক, ড্যাশটাও সলিড থাকুক। তো ফিলের ক্ষেত্রে এটা গেল সলিড ফিল, যে কোনো ফিল কালার দিতে পারি। নো লাইন দিলে কোনো লাইন নাই, মানে লাইন মানেই আউটলাইন। এখানে দেখাচ্ছে ফুল নেম আউটলাইন হিসেবে, আর এখানে শুধু লাইন হিসেবে। তো নো লাইন, সলিড ফিল। আর এরপরে যেটা আছে গ্রেডিয়ান লাইন। গ্রেডিয়ান লাইনটা ওই একই রকমের, বিভিন্ন কালারের গ্রেডিয়ান দেওয়া যাবে। এক পাশে আমরা একটু এই কালার দিলাম, অন্য পাশে একটু অন্য কালার দিলাম, গ্রেডিয়ান ফিল হয়ে গেল। ওই একইভাবে ট্রান্সপারেন্সি বাড়ানো কমানো যাবে। বুঝতে পারছেন? তো এই ফিলের অপশনে আর লাইনের অপশনে এইটুকুই। এরপরে যে অপশনটা আছে এটাকে বলা হয় ইফেক্টের অপশন। আমরা যে এই ইফেক্টগুলো ব্যবহার করেছি, এইখানে সেই ইফেক্ট অপশনটা, এটা শ্যাডো, রিফ্লেক্ট, গ্লো, এখানে এগুলো পাওয়া যায়। কিন্তু এইখানে সেটাকে কাস্টমাইজ করতে পারবো। যেমন আমরা এই প্রিসেটটা দিলাম, প্রিসেটটা কি মনে হচ্ছে এই পাশে একটু ছায়ার মতো পড়েছে, তাই না? এই ছায়ার সাইজটা কতটুকু হবে, এই যে এখান থেকে কাস্টমাইজ করা যায়। এরপর ব্লার, সেটা ব্লার হয়ে যাবে কিনা, ওই যে ব্লার হয়ে গেলে এরকম দেখায়, আর ব্লার না হলে এরকম, এটা তো বুঝেন। এরপর অ্যাঙ্গেল, সেটা কোন অ্যাঙ্গেলে থাকবে, কোন অ্যাঙ্গেলে, সেটা এখান থেকে কন্ট্রোল করা যায়। আমরা একটু বড় করি সাইজটা, তাহলে বোঝা যাবে। এবার বুঝি অ্যাঙ্গেলটা, বুঝছেন অ্যাঙ্গেল কোন দিকে? অ্যাঙ্গেল সরালে ওই অনুযায়ী সরে যাচ্ছে। এরপরে ডিস্টেন্স, কত দূরে থাকবে ছায়াটা, বুঝছেন? এটা গেল শ্যাডো। শ্যাডোর পরিবর্তে আছে রিফ্লেক্ট পরে আর কি। রিফ্লেক্ট মানে কি? রিফ্লেক্ট করা, এটার প্রতিবিম্ব, যেটা বা আয়নায় যে রিফ্লেক্ট করে সেই রিফ্লেক্টটা। অপশনটা নিয়ে এসে আরেকবার দেখান, অনেকেই পারতেছে না। কোনটা? এটা হলো অপশন। এটা কিভাবে আনবো সেটা? হ্যাঁ, অনেকেই রাইট ক্লিক করে ফরম্যাট শেপ, আর কোনো কাজ নাই। অনেকেই পারে নাই, কিন্তু চুপ করে বসে আছে। না পাইরা চুপ করে বসে থাকলে তো বলবে তো যে আমরা এটা আনতে পারতেছি না। রাইট ক্লিক করে, রাইট ক্লিক করে ফরম্যাট শেপ সব শেষে, তাহলে এটা চলে আসবে। এটা কিন্তু অ্যাডভান্স টাইপের কাজ, এটা কিন্তু তেমন একটা। আচ্ছা, এরপরে রিফ্লেক্ট, গ্লো, সফট এজ, 3D ফরম্যাট, 3D রোটেশন, এগুলো আছে। আমাদের এগুলো তেমন একটা প্রয়োজন হবে না। এরপরে আছে যেটা, এটা হচ্ছে প্রপার্টিজ বলা হয় এটাকে। এই যে লেআউট অ্যান্ড প্রপার্টিজ, এটার নাম, এটার নাম হচ্ছে ইফেক্ট, এটার নাম হচ্ছে ফিল অ্যান্ড লাইন। এই তিনটা বক্সের তিনটা নাম, ঠিক আছে? সব শেষেরটার নাম হচ্ছে প্রপার্টিজ। এই প্রপার্টিসে আমাদের তেমন কোনো কাজ নেই, আমরা জাস্ট কি কি আছে দেখে রাখি।
আমাদের কাজ যেটুকু ছিল ফিল এবং লাইনের সেটা আমরা দেখে ফেলেছি। ইফেক্টের তেমন কোনো কাজ আপনার করতে হবে না। ইফেক্টের কাজ আপনার কেউ করবে না, অন্তত ওয়ার্ডে করবে না, কারণ ইফেক্টের কাজগুলো করার জন্য এখন বর্তমানে যে সফটওয়্যার গ্রাফিক্সের ইলাস্ট্রেটর, তারপর হচ্ছে ফটোশপ, এগুলো দিয়ে করা হয়। তো এটার জন্য এগুলো এখানে করবে না কেউ। তো আমরা এটাকে বুঝতে পারছি কিনা? হ্যাঁ স্যার। আমরা আবার শুরু থেকে একটু দেখি। শেপ ইনসার্ট করব, শেপ ইনসার্ট করলাম, সবাই পারি এটা। শেপ ফিল পরিবর্তন সবাই করতে পারি, শেপ আউটলাইন সবাই দিতে পারি, হ্যাঁ স্যার। শেপ ইফেক্টও এখান থেকে দিতে পারি। কিন্তু এই শেপ ফিল যে দিলাম, একটা সলিড কালারের ফিল হচ্ছে এটা, অথবা নো ফিল, এই দুইটাই তো পারি। হ্যাঁ স্যার। ফিল দিব অথবা বাদ দিব। তো দিতে গেলে লাল বা অন্য কোনো কালার দিতে পারতেছি, আর বাদ দিলে তো টোটালটা বাদ দিতে পারতেছি। এটা তো সবাই পারি। তো আমি চাচ্ছি যে আমি এখানে সলিড কালার দিব না অথবা বাদ দিবেও না, এখানে এমন একটা কালার দিব যেটা আর কি এক পাশ থেকে শুরু হয়ে অন্য পাশে ভিন্ন ভিন্ন কালার হয়েছে, এরকম একটা গ্রেডিয়ান্ট ফিল দিব। ওগুলোকে বলা হয় গ্রেডিয়ান্ট ফিল। অথবা একটু ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিব। ট্রান্সপারেন্সি বাড়ালে কি হবে, এটার পিছনে যে লেখাটা আছে লেখাটাও দেখা যাবে। আমি এমনটা চাচ্ছি। তো এমন ক্ষেত্রে রাইট ক্লিক করে ফরম্যাট শেপ ক্লিক করলাম। এখান থেকে ফিল অপশনে অ্যারো সাইনে ক্লিক করে, ফিল অপশনে অ্যারো সাইনে ক্লিক করে গ্রেডিয়ান্ট ক্লিক করলে এভাবে দেখাচ্ছে। এবং এইখানে গ্রেডিয়ান্ট স্টপ হিসেবে দুইটা স্টপ দেখাচ্ছে, গ্রেডিয়ান্ট স্টপস, দুইটা স্টপ, তাই না? দুইটা দুই রকমের কালার। যেটা সিলেক্ট করব সেইটা সিলেক্ট করে নিচের দিকে একটা কালার দিয়ে দিব, হলুদ দিয়ে দিলাম। এই পাশেরটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটা কালার দিয়ে দিব নীল রঙের বা সবুজ রঙের। তার মানে এখন কি হচ্ছে, সবুজ থেকে হলুদে আস্তে আস্তে মিলে যাচ্ছে। আমরা এই দুইটা কালারের পরিবর্তে যদি আরো কালার দিতে চাই তাহলে আরো স্টপ অ্যাড করতে পারবো। যতগুলো ক্লিক করব ততগুলো স্টপ অ্যাড হবে। যেটা ক্লিক করব সেটা ক্লিক করে এইখানে ক্রস ক্লিক করলে সেটা বাদ যাবে। বুঝতে পারছেন? এখানে ক্লিক করলে স্টপ অ্যাড হবে, এখানে ক্লিক করলে স্টপ বাদ যাবে, অথবা এটা ক্লিক করলে স্টপ বাড়বে, এটা ক্লিক করলে স্টপ বাড়বে, এটা ক্লিক করলে স্টপ কমবে। তো আমরা এই জায়গায় স্টপ দিতে চাচ্ছি, এখানেও একটা স্টপ দিতে চাচ্ছি, এখানেও একটা, তিনটা স্টপ আরো অতিরিক্ত দিলাম। তিন রকমের কালার দিব। এটা এই কালার দিলাম, এটা এই কালার দিলাম, যা হলুদ তো আগেই ছিল, এটা দিলাম, পরেরটা এই কালার দিলাম, তারপরেরটা যেটা আছে এটা থাকুক। 4-5টা কালার দিলাম স্টকে এবার, তাই না? তো 4-5টা কালার একটু বড় করলে বোঝা যাবে আরো ভালো। এক পাশে একটু কালোটা দিয়ে দিই। তো এখানে যে যতগুলো কালার দিলাম, টোটাল 5টা কালার দিলাম, তাই না? 5টা কালার কি একটার সাথে একটা আস্তে আস্তে করে এভাবে মিলে যাচ্ছে নাকি? এইটাই হচ্ছে গ্রেডিয়ান্ট কালার। আমরা এর আগে দিলাম কি সলিড কালার বিভিন্ন ধরনের, কিন্তু এবার কি সলিড কালার হয়েছে? এটা বিভিন্ন ধরনের কালার একসাথে দিলাম। এই একসাথে দেওয়ার জন্যই আমরা ফরম্যাট শেপে আসতে পারি। ডাবল ক্লিক করবেন কেন? আচ্ছা, তো এটা বুঝতে পারছি আমরা। আচ্ছা, আবার একটু দেখি, এবার ফরম্যাট শেপে যাব না, আমরা অন্যভাবে যাচ্ছি। শেপ ফিল, একটা শেপ নিলাম, ঠিক আছে? এবার আমরা ফিল থেকে কোনো একটা কালার দিব না, এবার আমরা দিব কোনো একটা পিকচার ক্লিক করলাম, ফ্রম ফাইল, একটা পিকচার নিয়ে আসলাম, পিকচারটা কিছু শেপের ভিতরে এবার পিকচার দিয়ে ফিল হলো, তাই না? এটা চেঞ্জ করে সলিড দিতে চাই, সলিড হয়ে গেল। বুঝতে পারছেন? এখানে পিকচার ফিল করলাম, মোর ফিল কালার এটাও করলাম, গ্রেডিয়ান্টটা একটু ক্লিক করে এখানে কয়েকটা ডিফল্ট সেট আছে যেটা গ্রেডিয়ান্ট হিসেবে কাজ করবে। এই যে এটা গ্রেডিয়ান্ট, এই মুহূর্তে এটা গ্রেডিয়ান্ট কালার, উপরে একটু ডিপ, নিচে একটু হালকা। হ্যাঁ আসলাম। হ্যাঁ স্যার।
বলবেন কিছু? হ্যাঁ আচ্ছা, কজন আছে? আছে এখন 43 জন, আর 3 জন চলে গেছে মনে হয়। ছিল আর কি। দুইজন কি জন্য চলে গেছে? এনআইডি কার্ড নাই, এনআইডি কার্ডের জন্য ইলেকশন কমিশন অফিসে যাবে, ওই জন্য 2 জন গেছে। আচ্ছা, যে বিষয়টার জন্য আসছিলাম, সবাই একটু 1 মিনিট সময় দিব। সবাই একটু খেয়াল করেন, বুঝবেন? না বলবো না। 1 মিনিট কথা বলবো, সবাই একটু কাজ বন্ধ করে। এই তোমার নাম কি ভুলে গেলাম? গোলাপ। সবাই একটু আমার দিকে 1 মিনিট শুধু। আচ্ছা, আমাদের প্রতিষ্ঠানে হচ্ছে যেই প্রজেক্টটা পাইছে সেটার নাম তো সবাই জানি আমরা, তাই না? অ্যাসেট প্রজেক্ট। কি নাম? অ্যাসেট প্রজেক্ট। এখন এই প্রজেক্টে আপনাকে হচ্ছে নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনের মাধ্যমে। কিসের মাধ্যমে? অনলাইনে আপনাকে নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন, অথবা কম্পিউটারের কোনো দোকান থেকে আপনি আপনার যে সিগনেচার, আপনার ছবি, আপনার এনআইডি